এখন সরাসরি চলে যাব আমাদের আফনান ভাইয়ের কাছে। থ্যাংক ইউ রাসেল ভাই। আসসালামু আলাইকুম লিসেনার্স। ওয়ালাইকুম আসসালাম। রাসেল ভাই, এখন যে ঘটনাটা আমি শেয়ার করব, ঘটনাটি যার সাথে ঘটেছিল ওনার নাম হচ্ছে কবির হোসেন। ওনার বাড়ি হচ্ছে বাগেরহাটের মোরেলগঞ্জ থানায় আর কি। তো ঘটনাটির সময়টা 1974-75 সাল এরকম সময় যিনি আমাকে বলেছেন আর কি। তো যিনি যার কথা বলছি আর কি, কবির হোসেন, উনি মানে খুবই একজন ভালো মানুষ ছিলেন। মানে এলাকাতে একজন উদার মনা, মানে জনদরদি এবং পশুপ্রেমী হিসাবে ওনার খুব ভালো একটা খ্যাতি ছিল। মানে যে কোনো মানুষের বিপদে সবার আগে ওনাকে পাওয়া যেত। মানে সেই হিসাবে উনি সবার কাছে খুবই একজন সমাদৃত একজন ব্যক্তি। রসুল ভাই, উনি সাধারণত মানে এমনি ছোটখাটো এমনি কাজ করতেন, প্রফেশন এমনি বড় কিছু উনি করতেন না। উনি একদিন একটা সমস্যা মানে ফেস করেন। সমস্যা ফেস বলতে উনি আসলে নিজে নিজে চিন্তা করতেন বিষয়টা। কারণ হচ্ছে যেহেতু বাগেরহাট রাসেল ভাই ওই এটা তো আসলে দক্ষিণাঞ্চল সুন্দরবন এলাকা, বাগেরহাটের বেশ একটা অঞ্চল তো সুন্দরবনের কাছে পড়ে গেছে। তো উনি দেখতেন যে বছরের এই বর্ষাকালে এই সাপুরিয়াদের একটা দল আসতো। দল এসে ওরা বিন বাজিয়ে এবং বিভিন্ন প্রক্রিয়া করে বিভিন্ন ধরনের বিষাক্ত সাপগুলো ধরে নিয়ে যেত। এবং এটা তারা বলতো হচ্ছে তারা এই সাপের বিষ দিয়ে বিষ বিক্রি করে, বা এই সাপগুলো তারা বাইরে বিক্রি করে, সাপ তারা পোষ মানিয়ে খেলা দেখায়, এটা তাদের প্রফেশন। এবং বছরের বর্ষাকালটাতে তারা সাপ ধরে প্রতি বছর। এটা তাদের এক বছরের বড় একটা ইনকামের সোর্স। তো রাসেল ভাই এইটা মানে ওই কবির হোসেন যিনি, উনি এই বিষয়টা ভালোভাবে নিতে পারতেন না। এই কারণে উনি চিন্তা করতেন যে সাপ তো যে মানে বিষধর হলেও প্রকৃতির কোনো না কোনো ভাবে ভারসাম্য রক্ষা করে, সুতরাং এই অঞ্চল থেকে সাপগুলো ধরে নিয়ে যাচ্ছে, এটা উনি আসলে পশুপ্রেমী হিসাবে এই বিষয়টা ওনার মনের মধ্যে কাজ করতো। তো উনি চিন্তা করতে এটা বন্ধ করা যায় কিভাবে, উনি এই চিন্তাটা সবসময় মাথার মধ্যে ওনার থাকতো আর কি। তো এক বছর যখন ওই সাপুরিয়ারা তারা ওই অত্র অঞ্চলে আসে সাপ ধরার জন্য, তখন উনি চিন্তা করেন এই সাপগুলো ধরুক, আগে সব ধরুক, শেষ দিকে এসে উনি কোন একটা কাজ করবেন আর কি। তো 15-20 দিন হয়ে যাওয়ার পর আসলে অনেক সাপ আসলে ধরা হয়ে গেছে। প্রায় আমার কাছে এরকম বলছে প্রায় 150 সাপ এরকম তারা ধরে ফেলেছে। তো হয়তো বা পরের 1-2 দিন পরে ওনারা চলে যাবেন এমন সময়, মানে ওরা তো আমরা যেমন দেখি যে বেদে সম্প্রদায় ঠিক কেমন এক ধরনের পলিথিন বা এই টাইপের কোন একটা ঘর বানিয়ে সাধারণত তারা থাকেন আর কি, ঠিক ওইভাবে মানে তাঁবুর মতো আর কি ওনারা ছিলেন। তো কবির হোসেন ভাই যে কাজটা করেন সেটা হলো রাতের বেলা উনি একা একা গিয়ে যেই ঘরটাতে মানে যেখানে সাপগুলো রাখা হয়েছিল, উনি আস্তে আস্তে করেন কি সেই সাপগুলো এক একে সব ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পরে কিন্তু মানে একদম শেষ দিকে যখন ছাড়তে ছাড়তে একদম শেষের দিকে চলে আসে, তখন হঠাৎ করে ওই সাপুরিয়ার ওই দলের লোকজন টের পেয়ে যায় যে তার উপস্থিতি, তখন তাকে ধরে ফেলে। ধরে ফেলার পরে তাকে যখন জিজ্ঞেস করা হয় যে তুমি এই কাজটা কেন করলে, তখন সে তার ব্যাখ্যা করে, বলে যে এটা তো আমাদের সারা বছরের একটা উপার্জন, তুমি এটা নষ্ট করে দিলে, কাজটা ঠিক করলা না। তখন যেহেতু রাসেল ভাই ওই কবির হোসেন উনি তো লোকাল একজন লোক, আর সাপুরিয়ারা বা বেদে সম্প্রদায় ওরা তো আসছে অন্য জায়গা থেকে, সেহেতু এই ছেলেকে কোনো কিছু করলে বা ক্ষতি করলে, শারীরিকভাবে আঘাত করলে গ্রামের লোকজন তাদের উপর ক্ষিপ্ত হতে পারে। এই জন্য ওই চিন্তা করে কবির হোসেনকে ওনারা কিছু বলেন নাই, ওরা ছেড়ে দিলেন। কিন্তু সাপুরিয়া যিনি, উনি বললেন যে তুমি যে কাজটা করলা এটা কাজটা ভালো করো নাই, এর জন্য তোমাকে মানে মানে তোমার পানিশমেন্ট হতে হবে, তোমাকে অবশ্যই এর জন্য তুমি ইউ উইল বি সাফারার। তো যাই হোক, এর 5-6 দিন পর কিছু ঘটনা উনার সাথে ঘটতে থাকে। যেমন উনি রাতের বেলা উনি যখন মাগরিবের নামাজ পড়ে বাসায় ফিরতেন তখন, এবং ঠিক এশার নামাজের পর বাসায় ফিরতেন তখন, এই দুইটার সময় উনি সাধারণত সন্ধ্যার পরে বাইরে থাকতেন। তো এখন উনি যখন ফিরতেন, ফেরার সময় ওনার হঠাৎ করে মনে হতো যে পিছন থেকে মানে কোন সাপ তার পিছনে আসছে, মানে সাপ মানে আঁকা বাঁকা হয়ে খসখস শব্দ করতে করতে আসছে। তো ওনার হাতে হারিকেন থাকতো, যখনই হারিকেনটা ঘুরিয়ে উনি দেখতেন কিছুই নাই। উনি আবার একটু আগানোর পরে ওনার মনে হতো যে আবার সাপ পিছন থেকে ওনার দিকে আসছে, এটা জাস্ট ওনার মনের মধ্যে এটা হতো আর কি। আবার যখন উনি ঘুরে তাকাতেন তখন উনি দেখতেন কিছুই নেই। তো এইভাবে উনি একটা পথ রাতের বেলা দীর্ঘ সময়, মানে যতটুকু 5 মিনিটের পথ ওনার অনেক সময় লেগেছে, উনি বারবার এরকম পিছনে তাকাতেন এবং ভয় পেতেন, খালি সাপ সাপ এরকম উনি ওনার মনের ভিতরে আতঙ্ক সৃষ্টি হয়ে যায়। আসলে এই ঘটনাটা আমি যখন শুনি, মানে আমার কাছে যখন আসছে, এটা শোনার পরে এই ফিলিংসটা আমার মধ্যে হওয়া শুরু হয়। এটাই আপনি মানে আমার মনে হয় যদি এটা তো মানসিক সমস্যা আর কি হতে পারে,
যে আমার মনে হতো যে আমার পিছনে মনে হয় এরকম হচ্ছে। আমি মানে বেশ কিছুদিন মানে সপ্তাহখানেক এটা খুব মানে সাফার করেছি আর কি। পরে নিজের মনকে বুঝিয়েছি যে আসলে এটা আমার একটা মনের ভুল। এরকম করে মনের এখনো মাঝে মাঝে আমার একটা ফিলিংস হয় আর কি, ফিলিংস আসে যে রাতের বেলা একা একা যাওয়ার সময়, বিশেষ করে আমি যখন আমার এলাকার রাজবাড়িতে যাই, এশার নামাজ পড়ে যখন আমি বাসায় ফিরি, তখন একটা কিছুটা পথ আমাকে একটু নির্জন পথ, ওটা আমাকে একা হেঁটে আসতে হয়। তখন আমার এই সমস্যাটার সৃষ্টি হয় রাসেল ভাই। তো যাই হোক, আল্লাহর রহমতে এখন মানে একটু ভালো আছি আলহামদুলিল্লাহ। তো উনি যখন ওনার এই সমস্যাটার সৃষ্টি হতে থাকে, এইটা একটা বিষয়। তারপরে যেটা সেটা হয়, উনি যখনই বাসার বাইরে কোথাও যান, মনে করেন ওয়াশরুমে গেলেন বা বিছানায় শুতে যাবেন, সেখানে উনি সাপ দেখা শুরু করলেন। আচ্ছা। এখন কিন্তু বাস্তবে কিন্তু সেই সাপের অস্তিত্ব ছিল না। যখনই বাসার লোকজন আসতো, দেখতো যে না, কোথাও তো কোনো সাপ নেই, তখন বলতে সবই তোর মনের ভুল, তুই যে অনেকগুলো সাপ ছেড়ে দিয়েছিলি, তো ওই অনেকগুলো সাপ একসাথে হয়তো বা দেখেছিস, সেই জন্য তোর মনের মধ্যে এই জিনিসটা ভুল জিনিসটা চলে আসছে, যার কারণে তুই এমনি মানে এই জিনিসটা মাথা থেকে ঝেড়ে ফেল। তারপরে রাসেল ভাই উনি দিনকে দিন মানে উন্মাদের মতো হয়ে যাচ্ছিলেন, খালি সাপ সাপ সাপ। উনি ঘুমের মধ্যে চিৎকার করে জেগে ওঠেন যে সাপ দেখেছেন। তারপরে বিছানার ভিতরে সাপ, বাইরে সাপ, এরকম। আর রাতের বেলা হেঁটে আসার সময় তো কোনো কথাই নেই, এটা তো একটা মানে সবার কাছে মানে, তারপরে উনি একটা হাসির পাত্র হয়ে গেছেন আর কি। সবাই তাকে মানে সাপ কবির বলে ডাকা শুরু করলো। আচ্ছা। মানে এটা মানুষের কাছে একটা তামাশার পাত্র হয়ে গেছেন উনি। জি। কিন্তু রাসেল ভাই ওনার পরিবারের লোকজন ওনাকে অনেক ট্রিটমেন্ট করিয়েছে, তারা কিছুই ধরতে পারেনি। বিশেষ করে বড় বড় ডাক্তার যখন দেখিয়েছে, বলছে যে এটা একটা মানসিক সমস্যা, তারা ওষুধ দিয়েছে, বেশি করে ঘুমাতে হবে, এরকম অনেক ট্রিটমেন্ট তারা করেছে, বাট কোনো লাভ হচ্ছিল না। এরপর রাসেল ভাই যে কাজটা মানে ঝামেলাটা শুরু হয়, সেটা হচ্ছে যে উনি মাঝে মাঝে পুকুরে নেমে গোসল করতেন। উনি একদিন পুকুরে নেমেছেন, তো যখনই মানে কোমর পর্যন্ত পানিতে নেমেছেন, হঠাৎ মানে ওনার মনে হয়েছে যে কিছু একটা ওনার পা পেঁচিয়ে ধরেছে এবং সেটা আস্তে 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 কোমরের দিকে উঠে আসছে। তখন উনি মানে সাপ সাপ বলে আবার উপরে উঠে চলে আসেন, কিন্তু তখন দেখা যায় কোনো সাপ নাই। তো মানুষ মানে তখন দেখা গেল যে উনি গোসল করতেও বাইরে যেতে পারতেছেন না, মানে এমন একটা সমস্যা। কারণ ওনার বাসার পাশে ওনার কল ছিল না, পুকুর ছিল, ওইটাই ওনাদের পানির উৎস ছিল ওই সময়। এখন মানে উনি গোসল পুকুরেও করা মানে ওনার জন্য এরকম একটা খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। উনি পুকুরে পানিতে নামলেই ওনার মনে হতো কিছু একটা ওনার পা বেয়ে উপরে উঠে আসছে। তো এরকম ঘটনা ঘটছে। এর ভিতরে কি হলো যে পার্শ্ববর্তী গ্রামে ওয়াজ মাহফিলের একটা মানে আয়োজন করা হলো আর কি। তো উনি এবং ওনার কয়েকজন বন্ধু সহ ওনার ওয়াজ মাহফিল শুনতে যাবেন। ওই সময়টা আবার ওই দিন মানে চাঁদের আলো টালো ছিল, পূর্ণিমার মতো ছিল। তো উনি চিন্তা করলেন যে আসলে সবাই তো হারিকেন নিয়ে যাবে সাথে, কারো কাছে টর্চ নাই, তো সবাই হারিকেন নিয়ে যাবে, যেহেতু সবাই হারিকেন নিয়ে যাবে আমি না নিই, এতে আরো ঝামেলা হবে। তো উনি আর হারিকেন নিলেন না, উনি বন্ধুদের সাথে দিনের বেলায় সেই ওয়াজ মাহফিলের স্থানে চলে গেল। ওয়াজ মাহফিল শেষ হতে হতে রাত 11টা-12টা বেজে যায়। তো ওনারা আবার বাড়ির পথে হাঁটতে থাকেন। তো সবার কাছে হারিকেন ছিল, ওনার কাছে ছিল না। আর যেহেতু ওনার কাছে হারিকেন ছিল না, উনি সামনের দিকে, উনি সবাই যাদের কাছে হারিকেন ছিল তাদের পিছনে পিছনে হাঁটতেন বা পাশাপাশি হাঁটতেন আর কি, যেহেতু ওনার কাছে হারিকেন নাই, উনি আগে যাবেন কিভাবে। তো যার কারণে এক সময় হলো কি, হঠাৎ করে উনি ওনার কাছে মনে হলো উনি 10-12 হাত তাদেরকে পিছনে পড়ে গেছেন এবং উনি অনেক মানে তাড়াতাড়ি করে হেঁটে তাদের কাছে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু ওনার কাছে মনে হচ্ছে তারা খালি হেঁটে সামনেই চলে যাচ্ছে, সামনেই চলে যাচ্ছে। উনি যতই তাদের নাম ধরে ডাকছে যে এই তোরা একটু দাঁড়া আমি আসছি, কিন্তু দেখে যে নাম ধরে ডাকলেও তারা কেউ পিছন দিকে তার দিকে তাকাচ্ছে না, তারা হেঁটেই চলে যাচ্ছে এবং উনি খালি পিছনেই পড়ে যাচ্ছেন। এইভাবে একটা দীর্ঘ গ্যাপ সৃষ্টি হয়ে যায়। উনি অনেক দূর থেকে দেখছেন ছোট ছোট সেই হারিকেনের আলোগুলো দেখা যাচ্ছে এবং আস্তে আস্তে মিলিয়েও গেল। তখন উনি যে কাজটা করলেন, উনি দৌড়াতে শুরু করলেন। দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে সামনে একজন ব্যক্তিকে দেখছেন। ব্যক্তিকে বলছে, ভাই সামনে কি এরকম 4-5 জন লোকে হেঁটে যেতে দেখেছেন, হাতে হারিকেন আছে? উনি বলেন, হ্যাঁ হ্যাঁ, এই যে সামনে যান, সামনে যান, সামনে তো এই 4-5 জন আছে, আমি দেখলাম যে হেঁটে যাচ্ছে। তখন আবার দৌড়ান, দৌড়িয়ে আবার একজন লোকের সাথে দেখা হয়। বলে, ভাই সামনে কি এরকম 4-5 জনকে দেখেছেন যে এরকম হেঁটে যাচ্ছে, হাতে হারিকেন আছে? বলে, হ্যাঁ যান, সামনে যান, এদিক দিয়ে যান, তাহলে পাবেন, আমি তো একটু আগে দেখলাম তাদেরকে। এইভাবে রাসেল ভাই 5 থেকে 6 জন ব্যক্তির সাথে ওই চাঁদনি রাতে তাদের সাথে দেখা হয়। সবাই বলেন, হাত দিয়ে দেখা যায় এই যে সামনে তারা চলে যাচ্ছে। কিন্তু রাসেল ভাই একটা জায়গায় এসে একজন লোক তাকে বলল যে এই যে সামনে যান। সামনে বলার সাথে উনি যখনই দৌড় দিয়েছে, হঠাৎ পিছন থেকে কে যেন খপ করে ওনার মানে পিঠ টেনে ধরেছে। টেনে ধরে বলছে, এই
তুমি কোথায় যাচ্ছ? তখন উনি পিছন দিকে ঘুরে দেখে একজন খুব সুন্দর সুদর্শন একজন মানুষ, সাদা দাড়ি। তো উনি বলছেন, তুমি এখানে কোথায় যাচ্ছিলা? বলে, আমি তো আমার বন্ধুদের খুঁজে যাচ্ছিলাম। তখন বলে, তুমি কি দেখেছো যে তোমার সামনে কি আছে? তখন উনি ভালো করে খেয়াল করে দেখেন ওনার সামনে মানে বিশাল এক গর্ত। আচ্ছা, ওই গর্তের মধ্যে উনি পড়লে ওনার মারাত্মক ক্ষতি, এখন জীবন চলে যেতে পারত। মানে খাদ আর কি, একটা খাদ, গভীর একটা খাদ ওখানে। তখন উনি ভয় পান যে এখানে তো রাস্তা শেষ হয়ে গেছে। তো তখন উনি বলেন যে তুমি তোমার বন্ধুদেরকে খুঁজছো, তোমার বন্ধুও তো তোমার বন্ধুরাও তোমাকে খুঁজছে, চলো আমি তোমাদের বন্ধুদের কাছে দিয়ে আসি। তখন ওই লোকটা তার সাথে সাথে মানে কবির হোসেনকে নিয়ে যাচ্ছে এবং গল্প করছে যে তোমার নাম কি, কোথায় বাসা, এরকম বিভিন্ন ধরনের গল্প করছে। তখন বলছে যে তোমার বন্ধুরা ওখানে অপেক্ষা করছে। তো সত্যি রাসেল ভাই, মানে দীর্ঘ পথ তো সে হেঁটে এসেছে, কিন্তু মজার বিষয় হলো ওই লোকটার সাথে অল্প কয়েক মিনিট হেঁটে আসার সাথে সাথে তো মনে মানে দেখে তাদের বন্ধুদের সাথে দেখা হয়ে গেছে। এবং বন্ধুদের সাথে দেখা হওয়ার সাথে সাথে মানে পিছন দিকে তাকায় দেখেন ওই লোকটা নাই। এটা তার আরো অবাক লাগে, কি ব্যাপার, আমি কার সাথে এতক্ষণ হেঁটে আসলাম? তখন বন্ধুদেরকে জিজ্ঞেস করা হলে বন্ধুরা বলে, না আমরা তো মানে তোমার সাথে কাউকে দেখি নাই, তুমি তো একাই হেঁটে আসছিলা। এবং বন্ধুরা তাকে বলল যে তুমি হঠাৎ করে পিছন থেকে কোথায় হারিয়ে গেলা? আমরা এগিয়ে যেতে যেতে হঠাৎ করে তোমার কোনো সারা শব্দ না পেয়ে দেখি তুমি পিছনে নেই, তখন আমরাই তোমাকে খোঁজা শুরু করলাম, তোমাকে কোথায় পেলাম না, যেহেতু তোমার সাথে হারিয়ে নেই, এই জন্য আমরা একটা 4 রাস্তার একটা মোড়ে বসে পড়লাম যে হয়তোবা তুমি যেখান দিয়ে যাও না কেন হয়তোবা ফিরে এখানে আসবা, যার কারণে আমরা এখানে বসেছি। কিন্তু যাই হোক, তুমি ফিরে আসছো, আমরা খুশি, চলো এবার বাড়িতে যাই। রাসেল ভাই, ওইখানে ওই যে একটা লোক তার জীবনটা বাঁচিয়ে দিল, এটা তার মাথার ভিতরে কাজ করছে, কি ব্যাপার, এটা কি হলো তাহলে এতক্ষণ আমার সাথে। তাই উনি বাসায় চলে গেলেন। বাসায় চলে যাওয়ার পরে কয়েকদিন ভালো ছিল মোটামুটি, কিন্তু তার মানসিক সমস্যাটা ছিল যে সাপের যে ভীতিটা, এটা তার মধ্যে ছিল, এটা কন্টিনিউ হচ্ছিল। এরপরে কি হলো, এবং উনি কিন্তু রাসেলের সাথে সাথে অসুস্থ হয়ে পড়ছিলেন। মানে উনি খুব মানে স্বাস্থ্য ভালো ছিল, আস্তে আস্তে উনি খুব জীর্ণ শীর্ণ হয়ে যাচ্ছিলেন এবং খুব দুর্বল হয়ে পড়ছিলেন। এটা সবাই খেয়াল করছিল যে উনি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছেন। এরপর রাসেল ভাই যেটা হয় সেটা হচ্ছে যে এক রাত্রে মানে বাড়ির সবাই মানে জেগে ওঠে, মানে মনে হচ্ছে বাড়ির চারদিকে ফসফস শব্দ, মনে হচ্ছে অসংখ্য হাজার হাজার সাপ যেভাবে ফসফস করলে যেরকম শব্দ হয়। তো সবাই ওই দিন বাড়ির সবাই দেখে, সবাই দরজা খুলে দেখে বাড়ির চতুর্দিকে অসংখ্য সাপ, মানে সাপ যত চোখ যত দূর যায় সব জায়গায় সাপ আর সাপ। তো ওনারা চিৎকার চেঁচামেচি শুরু করে সাপ সাপ বলে। তা আশেপাশের যে সমস্ত বাসার থেকে লোকজন চলে আসে, এসে দেখে কিছুই নাই, মানে বাড়ি পরিষ্কার, কোথাও কোনো সাপ নাই। তো এইবার মানে লোকজন বলে যে এইবার বাড়ির সব লোকই পাগল হয়ে গেছে, মানে সবাই এখন সাপ দেখা শুরু করেছে। কিন্তু রাসেল ভাই, যেহেতু বাড়ির সবাই আগে মানে কবির হোসেনের কথাগুলোকে ওইভাবে পাত্তা দিত না, সবাই মনে করতো তার মানসিক সমস্যা। যখন বাড়ির সবাই যখন দেখলো তখন মনে হলো না, এটা আসলে একটা গুরুতর সমস্যা, এই সমস্যার সমাধান আমাদেরকে করতে হবে। তখন ওরা একজন পরহেজগার ব্যক্তির কাছে যান। তখন বলেন যে আসলে এই যে এরকম যে সমস্যাটা হচ্ছে, সমস্যাটা কেন? তখন পরহেজগার ব্যক্তি বলেন যে আসলে ও একজন ব্যক্তি এই যে সাপুড়েদের সাপ ছেড়ে দিয়েছিল, এই জন্য সাপুড়েরা ক্ষিপ্ত হয়ে ওর উপর ব্ল্যাক ম্যাজিক করেছে। তো এখন এটা সমাধান আছে, সমাধানটা হচ্ছে যে আমি তার ট্রিটমেন্ট করতে পারবো, কিন্তু সমস্যা হলো যে ট্রিটমেন্টটা করার জন্য একটা দীর্ঘ সময় প্রয়োজন। কিন্তু আপনার ছেলে মানে ওই কবির হোসেনের বাবা মাকে বলে যে আপনার ছেলে ওর যে কন্ডিশন তাতে ওই দীর্ঘ সময় তার বেঁচে থাকার কোনো সম্ভাবনা নাই। এখন একটাই উপায় আছে, আমি ওই সাপুড়েদের নাম আমি ঠিকানা বলে দেবো, ওরা কোথায় আছে, আপনারা ওখানে গিয়ে তাদের কাছে ক্ষমা চান। এবং আরেকটা বিষয় সেটা হলো সাপুরে যিনি এই ব্ল্যাক ম্যাজিকটা করেছেন উনি খুব রাগী স্বভাবের লোক। তো যে কাজটা করবেন, কবির হোসেনের মা যিনি তাকে পরামর্শ দেন যে আপনি ওই সাপুরের ওয়াইফকে খুব মানে অনুনয় বিনয় করবেন আপনার ছেলের জন্য। তো হয়তোবা মহিলা মানুষ, মায়ের মন হয়তোবা নরম হতে পারে, উনি সাপুরেকে রিকোয়েস্ট করলে সাপুরে হয়তোবা বিষয়টা ফিরিয়ে নেবেন এই ব্ল্যাক ম্যাজিকটা। সত্যি রাসেল ভাই ওনার দেওয়া ঠিকানা অনুযায়ী ওখানে পেয়ে যান এবং তারাও অবাক হন যে আপনার এখানে আমরা আছি, আপনি জানলেন কিভাবে? তখন তারা সব বিষয় বলেন যে এই সমস্যা হচ্ছে। তখন ওই সাপুরে কিছুতেই সেটা রাজি হয় না। যাই হোক, কবির হোসেনের মা ওই সাপুরের ওয়াইফকে অনেক করে রিকোয়েস্ট করে যে আমার ছেলের জীবনটা ফিরিয়ে দেন, এভাবে আমার ছেলে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে, এটা আমি দেখতে পাচ্ছি না। একসময় সাপুরের ওয়াইফ মন নরম হয়, তিনি তার হাজবেন্ডকে মানে রিকোয়েস্ট করার পরে তখন হাজবেন্ড বলেন যে ঠিক আছে, আমি মানে আমার ইটা ফিরিয়ে নিচ্ছি, ব্ল্যাক ম্যাজিকটা ফিরিয়ে নিচ্ছি। এরপর রাসেল ভাই কবির হোসেন আস্তে আস্তে আবার সুস্থ হতে শুরু করেন এবং ওনার মানসিক ওই সমস্যা যেটা ছিল, এবং উনি হয়তো আমরা মানসিক সমস্যা বলছেন, সত্যি সত্যি আসলে সাপ সেগুলো দেখতেন বা ফিল করতেন।
এটাও আস্তে আস্তে চলে যায়। 90-এর দশকে উনি ওনার পরিবার সহ ঢাকাতে চলে আসেন। তো আমাকে যিনি গল্পটা বলেছেন, এখন উনি জীবিত আছেন কি বা কোথায় আছেন এটা আসলে কেউ জানে না, হয়তোবা জীবিত আছেন, হয়তোবা ওনার সন্তানরা যদি ঘটনাটা শুনে থাকে তাহলে হয়তোবা বুঝতে পারবেন ভূত এফএম এর মাধ্যমে। থ্যাংক ইউ রাসেল ভাই, এটা ছিল আমার ফার্স্ট স্টোরি। থ্যাংক ইউ সো মাচ আপনার স্টোরির জন্য। আপনাকে অনেক 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 ধন্যবাদ এবং আশা করছি যারা শুনছেন তারাও অনেক আনন্দ পেয়েছেন আমাদের আজকের এই প্রথম যে ঘটনাটি আমরা আমাদের গেস্টদের কাছ থেকে শুনলাম সেটা শোনার পরে। তো আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। ধন্যবাদ রাসেল ভাই। আমি মোহাম্মদ আরমান, মিরপুর 1 থেকে আমি এসেছি আজকের ঘটনা শেয়ার করব। রাসেল ভাই, ঘটনাটা বেসিক্যালি আমার হোম ডিস্ট্রিক্ট চাঁপাইনবাবগঞ্জ, যেটাকে বলে আমার হোম ডিস্ট্রিক্ট চাঁপাইনবাবগঞ্জ। সো ঘটনাটা আমার সেখানকারই। তো রাসেল ভাই, আমার একটা অভ্যাস আছে, সেটা হচ্ছে যে আমি সাধারণত ব্লাড ডোনেট করতে আমার খুব ভালো লাগে। আমি বেসিক্যালি রেগুলারই ব্লাড ডোনেট করি। 4 মাস পর পর আমি সাধারণত ব্লাড দিয়ে দিই। তো ঘটনাটা শুরু হয় এভাবে যে হঠাৎ করে একদিন রাত্রের দিকে আমার ফোনে একটা ফোন আসলো। ফোনের নাম্বারটা খুবই ওয়ার্ড টাইপের ছিল, অনেকটা আমি নাম্বারটা ছিল 01। আমরা সেটা না বলি, নাম্বারটা বলবো না আমরা। ওকে রাসেল ভাই। তো আসার পর থেকে আমাকে ফোনে বলা হলো যে একজন অপারেশনের রোগী অ্যাক্সিডেন্ট হয়েছে, তার ব্লাডের জন্য এ পজিটিভ ব্লাড লাগবে, তো আপনি কি ব্লাড দিতে পারবেন? তো আমি বললাম ঠিক আছে, আমার যেহেতু 4 মাস ওভার হয়ে গেছে আমি ব্লাড দিতে পারবো। তো উনি বলল ঠিক আছে, চাঁপাইনবাবগঞ্জ মেডিকেল সদর হসপিটাল যেটা, সেখানে চলে আসবেন 10টার দিকে। ব্লাড ব্যাংক থেকে আমরা ব্লাডটা নিয়ে আপনার ব্লাডটা কালেক্ট করে তারপরে হচ্ছে রোগীকে দিব, 10:30টায় অপারেশন হবে এ বলেছে। তো রাসেল ভাই, আমি এই ফোনটা পাওয়ার পর আমি তখন হচ্ছে তার পরের দিন আর কি ব্লাড দিতে যাব। তখন যথারীতি আমি বাসা থেকে বেরোলাম। তো আমাদের ওই বাসা থেকে সদর হসপিটালটা ছিল অটোতে যাওয়া আসা করতে হয়। তো এটা ছিল মোটামুটি 15 মিনিট মতো ডিস্টেন্স অটোতে। তো আমি বাসা থেকে বেরোলাম। ওই এলাকা একটু নির্জন এলাকা বলতে রাত 10টা হলে অনেক রাত, তো কোনো অটো পাওয়া যায় না। তখন আমি অটোর জন্য দাঁড়িয়ে আছি, কিন্তু রাস্তা একদমই ফাঁকা, কোনো ধরনের কোনো যান চলাচল করতেছে না, পুরোপুরি একদম রাস্তা ফাঁকা, মনে হয় আমি একাই দাঁড়িয়ে আছি একটা। তো হঠাৎ করে একটা অটো আসলো। আমি বললাম, মামা আপনি কি হাসপাতাল যাবেন? তখন উনি বলল যে হ্যাঁ, আমি ওই দিকেই যাচ্ছি, আমার বাসা ওইদিকে, তুমি যেতে পারবা। তো আমি অটোতে উঠে গেলাম। বাট অটোতে উঠার পর আসলে ভাই, সামথিং ইজ রং ফিলিংস। আমি কিছুটা অন্যরকম ফিল করতেছি। ফিলিংসটা ছিল এরকম যে আমি অটোয় বসে আছি, মনে হচ্ছে যে অটো যেরকম সাধারণ স্পিডে চলার কথা সেরকম স্পিডে চলতেছে না, কেমন যেন সবকিছু একটু এলোমেলো হয়ে গেল। তো যেতে যেতে যখন হসপিটাল থেকে ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিট, তখন হঠাৎ করে অটো বন্ধ হয়ে গেল, অটো স্টার্ট বন্ধ হয়ে গেল। তো আমি আবার এই ব্যাপারগুলো খুব বেশি মাথায় নিতাম না, আমি চিন্তাই করতাম না যে এই জিনিসগুলো আমার সাথে ঘটবে। বাট আমি খুব অ্যাডভান্সের টাইপ ছিলাম যে হয়তো এরকম কিছু হবে। তো হঠাৎ করে যখন স্টার্ট বন্ধ হয়ে গেল, তখন আমি মনে হলো যে কিছু একটা হচ্ছে মনে হচ্ছে আমার সাথে। তখন মামা বলল যে ব্যাটারি চার্জ শেষ, আপনি এখান থেকে হেঁটে চলে যান। তখন আমি যথারীতি মামার কথা মাথায় নিয়ে চলে যাচ্ছি, তাকে আমি অটো ভাড়া দিলাম। সো ওখান থেকে বেসিক্যালি অটো ভাড়া 10 টাকা রাসেল ভাই, আমি ওকে 20 টাকা দিলাম। তারপরে উনি আবার আমাকে 5 টাকা ফেরত দিল। দেন আমি চলে যাচ্ছি। তো রাস্তা দিয়ে হাঁটছি, যখন যাচ্ছি আমি হসপিটালের দিকে, তখন পিছন থেকে কেমন যেন আওয়াজ হয়, মানে পিছন পিছন মানুষ হেঁটে আসলে যেটা আওয়াজ হয় না রাসেল ভাই, ঠিক সেরকম, এরকম একদম ধপ 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 এরকম মনে হচ্ছে যে কেউ আমার পিছু পিছু আসতেছে। তো আমার কাছে ব্যাপারটা কেমন যেন একটু ভয় ভয় কাজ করতে লাগলো, যে একা একটা রাস্তা দিয়ে আমি যাচ্ছি, তারপরও এরকম।
পিছন পিছন কেউ যেন মনে হচ্ছে আসতেছে। তো যাওয়ার পরে আমি তারপরও ভয় ভয় করে হসপিটালের দিকে গেলাম। হসপিটালের দিকে যাওয়ার পরে আমাদের হসপিটালটা ছিল এরকম যে প্রথমে মেন গেট, তারপরে হচ্ছে এমার্জেন্সি গেট, তারপরে রাসেল ভাই হচ্ছে লাস্ট কাটা একটা ঘর। তো আমি মেন গেট দিয়ে ঢুকছি, ব্লাড ব্যাংকের পাশে বসা। আমি ফোন নাম্বারে, যে ফোন থেকে আমাকে ফোন দেওয়া হয়েছিল ওই নাম্বারে আমি ফোন দিচ্ছি, বাট নট রিচেবল দেখাচ্ছে। তখন আমার কাছে ব্যাপারটা আরো কেমন যেন মনে হচ্ছে যে নাম্বারের থেকে আমাকে ব্লাড নেওয়ার জন্য ফোন দিল সে নাম্বারটা বন্ধ। তখন আমি ভাবলাম যে তাহলে হয়তো কোনো কারণে নেটওয়ার্ক প্রবলেমের কারণে, যেহেতু একটু লোকাল এরিয়া, নেটওয়ার্ক প্রবলেমের কারণে হয়তো আমি তাকে রিচ করতে পারছি না, তিনি হয়তো আমাকে ফোন দিবে এই আশায় আমি বসে আছি। তো বসে থাকতে থাকতে হঠাৎ করে লাশ কাটা ঘরের ওইখান থেকে যিনি লাশ কাটে তাদেরকে কি যেন বলে রাসেল ভাইটাকে, ডোম, হ্যাঁ ওই ডোম, মানে একটা মধ্যবয়সী একটা ডোম, 3/4 পরা, খুবই উস্কো খুস্কো, মনে হচ্ছে যে সে অ্যালকোহল টাইপ কিছু খেয়ে আছে। তো আমাকে বললো যে মামা আপনি একটু এদিকে আসবেন। আমি বললাম কি হয়েছে? তখন বলল যে একটা লাশ ঘরে নিয়ে যেতে হবে। আমি বললাম কেন মামা, আপনার সাথে কি কেউ নাই? বললো আমার যে সহকর্মী আছে তিনি হচ্ছে ছুটিতে আছে, তো আপনি যদি আমাকে একটু সাহায্য করেন তাহলে আমি তাকে ঘরে নিয়ে যাব। তখন আমার খুবই ভয় লাগে রাসেল ভাই, একটা লাশ শোয়ানো আছে, এবং আমি ভয়ে ভয়ে বললাম ঠিক আছে তাহলে চলেন যাই। তো রাসেল ভাই আমি ওর সাথে ধরলাম, ধরার পরে ও ধরলো, লাশ কাটা ঘরের মধ্যে নিয়ে গেল। দেন লাশ কাটা ঘরটার ডিসক্রিপশনটা এরকম যে খুব বেশি বড় না, তবে 6-7টা লাশ ওইখানে ফ্রিজিং করে রাখা যায়। তো ওই দিন লাশ যেখানে রাখে, এই যে মানে পোস্টমর্টেম করার জন্য যে জায়গাটা রাখে ওটা ছিল কংক্রিটের একটা টেবিল, ওখানে শুয়ে রাখলো। তো উনি হঠাৎ করে আমাকে বলছে যে আপনি একটু এখানে ওয়েট করেন, আমার যে সিজারটা সেটা আমি এমার্জেন্সি বিভাগে রেখেছি, ওটা আমি নিয়ে আসছি। তো আমি ওকে বললাম যে মামা তাড়াতাড়ি আসেন, আমার এই ব্যাপারগুলো না আমার খুব ভয় লাগে, আপনি একটু তাড়াতাড়ি আসবেন কাইন্ডলি। তো রাসেল ভাই ঘটনাটা বেসিক্যালি এখান থেকেই শুরু হয় আমার সাথে, মানে যে সব ঘটনাগুলো ঘটছে এখান থেকে সূত্রপাত হয়েছে। তো উনি বের হয়ে যাওয়ার পর থেকে, উনি যে বের হলো, আমি অনেক ওয়েট করছি 4-5 মিনিট ধরে, কিন্তু ওনার কোনো খোঁজ খবর নাই, কোনো ধরনের কোনো খোঁজ খবর নাই। আমি একা চারিদিকে লাশগুলো মনে হচ্ছে যে আমার দিকে তাকিয়ে আছে, আর যে লাশটা টেবিলে শোয়ানো আছে সেইটা মনে হচ্ছে রাসেল ভাই যে থপ করে চোখ খুলে আমার দিকে তাকিয়ে আছে, এই টাইপ একটা মানে ভীতিকর অবস্থার মধ্যে আমি প্রচন্ড ভয় পেয়ে যাই এবং ওই হাসপাতাল থেকে দৌড়িয়ে রাস্তার দিকে যাওয়ার চেষ্টা করি। তো রাস্তার দিকে যেতে যেতে হঠাৎ করে আমি যে কোনো যানবাহন খুঁজছি, তখন প্রায় রাত 11:30 মতো বেজে গেছে, রাত 11:30 বাজে। তো রাসেল ভাই আমি যানবাহন খোঁজার চেষ্টা করছি, আমি বাসায় যাব, আমি তখন মানে ফিল করতে পারছি যে সামথিং ইজ রং, আমার সাথে কিছু একটা হচ্ছে। তখন আমি বাসায় যাওয়ার জন্য যখন রাস্তার পাশ দিয়ে দৌড়ে যাওয়া শুরু করছি, তখন ওই ঠিক আগে যে অটো যিনি বললেন যে তার ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে, সেই অটোওয়ালাকে আমি দেখলাম। তখন উনি আমাকে বলল যে মামা আপনি কি বাসার দিকে যাবেন? তখন আমি রাসেল ভাই তাকে আমি খেয়াল করি নাই যে আসলে ওইটাই সেই অটোওয়ালা কিনা। তো আমি উঠার পরে উনি যখন বললো যে আপনি কি যাবেন, তখন আমি বুঝতে পারলাম যে ওই অটোওয়ালা। তখন আমি তাকে বললাম যে আপনার না ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছিল? তখন বলল যে না আমার ব্যাটারি চার্জ শেষ হয় নাই, কানেকশন লুজ হয়েছে, সেটা ঠিক করে নিয়েছি মামা, এখন হচ্ছে যাইতে পারবো। তো রাসেল ভাই উনি হচ্ছে যে অটো চালান শুরু করেছে। তো আমার বাসার রাস্তা না গিয়ে তিনি হচ্ছে যে আমাদের যে হসপিটালে যেটা আছে তার তীর ঘষে মহানন্দা নদী গেছে। ওই মহানন্দা নদীর পাশ দিয়ে তিনি অটো চালানো শুরু করেছে, ওই রাস্তা দিয়ে। তো আমার মনে হলো কি যে আমার রাস্তা তো এই দিক না, তিনি এদিকে কেন যাচ্ছেন? তো যাইতে যাইতে তিনি নদীর দিকে মানে অটোটা নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তখন আমি প্রচন্ড ভয় পেয়ে যাই এবং তিনি পিছন ফিরে তাকাতেই মানে তার চোখগুলো এতটাই মানে নীলাভ লাল টাইপ। হ্যাঁ, আমি রাসেল ভাই একদম লাফ দিয়ে অটো থেকে নেমে রাস্তার দিকে দৌড়ানো শুরু করে একটা মসজিদের দিকে দৌড়ানো শুরু করেছি। মসজিদের দিকে দৌড়াতে দৌড়াতে আমি ঠিক
অত দূর পর্যন্ত যাইতে না পারার আগে রাসেল ভাই একদম স্পট সেন্সলেস। তারপরে তখন হচ্ছে যে তখন আমার কিছু মনে নাই, তখন ওই মসজিদের যে খাদেম তিনি আমাকে হচ্ছে যে নিয়ে গেছিল এবং আমার বাসার থেকে কল দিয়ে তাদেরকে ডেকে আমাকে ওখানে রাখা হয়েছিল। তো রাসেল ভাই আমার সাথে যে ঘটনাটা ঘটছে এইটার জন্য আমি পরবর্তীতে তার 2 দিন পরে, এই ঘটনা ঘটার 2 দিন পরে আমি খোঁজ নিলাম যে আসলে এরকমটা ঘটার কারণটা কি আমার সাথে। তখন আমি ব্লাড দিতে গেছিলাম 9ম বারের মতো, কিন্তু আমি যখন 8ম বার ব্লাড দিই রাসেল ভাই, যেই লোককে ব্লাড দিয়েছিলাম তাদের এন্ট্রি খাতা অনুযায়ী আমি ওখানে দেখলাম যে আমি যে লোকটাকে ব্লাড দিয়েছিলাম 8ম বার, ওই লোকটা অটো অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং তার শরীরে ব্লাড দেওয়ার জন্য আমার কাছ থেকে 8ম বার ব্লাড নিয়েছিল। তো আমার ওই ব্লাডটা দেওয়ার সময় নাকি তিনি হচ্ছে যে ওই হসপিটাল বেডে মারা গিয়েছিল। তো রাসেল ভাই তো এই ছিল আর কি আমার ঘটনা। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ এবং আশা করছি যে আপনারাও সবাই উপভোগ করছেন ঘটনাটি। আমরা চলে যাচ্ছি আপনার ভাই কাছে এবং আপনার ভাই কাছে দ্বিতীয় ঘটনাটি আমরা এখন এই মুহূর্তে শুনে আসবো। আপনার ভাই। থ্যাংক ইউ রাসেল ভাই। এখন যে ঘটনাটা আমি শেয়ার করবো এটা আমাদের রাজবাড়ির ভৌত স্টিমের সদস্য সজীব এটা কালেক্ট করে দিয়েছে আর কি। ধন্যবাদ সজীবকে। এখন যে ঘটনাটির সময়টা 2003 সাল। এই 3 সালে যিনি মানে তার নামটা হলো শরীফুল। তো উনি মানে যখন লেখাপড়া শেষ করেন প্রায় টানা 3 বছর ওনার কোনো চাকরি হচ্ছিল না। তো 3 বছর পরে একটা মাইক্রো ক্রেডিট কোম্পানিতে ওনার চাকরি হন এবং ওনার চাকরিটা হলো আপনার পাবনা জেলার ঈশ্বরদী থানাতে ওনার চাকরি হন। বাট ওনার যেই জায়গাটাতে ছিল সেটা হার্ডিঞ্জ ব্রিজ থেকে প্রায় 7 কিলোমিটার উত্তরে একটা জায়গাতে উনি থাকতেন আর কি। ওখানে একটা মেসে থাকতেন আর কি উনি। তো মেস কেন্দ্রিক রাসেল ভাই আসলে প্রথম ঘটনাটা শুরু মানে সূত্রপাত। তো উনি যখন যে মেসটাতে থাকতেন সেই মেসটা ছিল দোতলা বিশিষ্ট মেস। তো উনি দেখতেন যে দোতলাতে কোনো রুমগুলো ভাড়া দেওয়া হয় না, সব ভাড়া হচ্ছে নিচতলাতে। তো নিচতলাতে রুমগুলো খুব বেশি মানে একটু ঘিঞ্জি, একটু স্যাঁতস্যাঁতে, কিন্তু দোতলার রুমগুলো ভালো, কিন্তু কেন জানি দোতলার রুম কখনোই ভাড়া দেয় না, মানে একটা অদ্ভুত ব্যাপার। তো এইটা নিয়ে ওনার একটা কৌতূহল ছিল, কিন্তু ওইভাবে কখনো মানে প্রশ্ন করলেও কেয়ারটেকার কখনো ওনাকে ওইভাবে উত্তর দেয় নাই। আচ্ছা। তো উনি যে কাজটা করতেন নরমালি সকালবেলা অফিসে চলে যেতেন, আবার সন্ধ্যার দিকে ফিরে আসতেন। সন্ধ্যার দিকে ফিরে এসে অফিসের কিছু কাজ আবার ঘরে বসে উনি করতেন আলোতে। তো এখন উনি একদিন সন্ধ্যার পরপর বাসায় এসে যখনই দরজাটা খুলেছেন, রাসেল ভাই মাঝখানে আমি একটু হয়ে গেছে, সেটা হলো ওই রুমটা ঘিঞ্জি হওয়ার কারণে উনি ওই মানে কেয়ারটেকারকে বলে অনেক রিকোয়েস্ট করে দোতলার একটা বন্ধ রুম, মানে দোতলার রুমগুলো সবই প্রায় খোলা থাকতো কিন্তু একটা রুম সবসময় বন্ধ থাকতো। উনি বন্ধ রুমটা অনেক রিকোয়েস্ট করে মানে দারোয়ান মানে কেয়ারটেকারের কাছ থেকে রিকোয়েস্ট করে রুমটা নেন আর কি। তো ওখানে 1-2 দিন একটু ভালো ছিলেন আর কি। 3 দিনের মাথায় উনি যখন ওই সন্ধ্যার পরে আসেন, আসার পরে দরজা যখনই খুলেছেন হঠাৎ করে একটা প্রচন্ড গরম বাতাস মনে হলো জানালা দিয়ে ধপ করে ঢুকে ওনার শরীরে লেগে আবার দরজা দিয়ে বেরোয় চলে গেল। মানে বাতাস এমনি আসলে আমরা টের পাই, কিন্তু মনে হলো বাতাসটা ঢুকে মানে শুধু গায়ে লেগে আবার বের হয়ে চলে গেল, ওনার কাছে এমন মনে হলো। তো উনি মনে করলেন হয়তোবা গরমকাল এরকমটা হতেই পারে, উনি এইভাবে এইটাই চিন্তা করেছেন আর কি। তো উনি যখন মানে ওয়াশরুম থেকে মানে ফ্রেশ হয়ে এসে যখন আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে যাবেন, হঠাৎ রাসেল ভাই উনি দেখেন যে আসলে ওনার মাথার বেশ কয়েকটা চুল পুড়ে গেছে। শুধু চুল না, ওনার ভ্রু এখানেও বেশ কিছু পুড়ে গেছে, ওনার একটু দাড়ি ছিল সেই দাড়িরও একটা অংশ পুড়ে গেছে, এবং ওনার মুখে, উনি তো সাধারণভাবে মুখ ধুয়ে চলে আসছিলেন বাইরে, দেখে ওনার মুখে কালি লেগে আছে। তার মানে অনেক সময় দেখি না রাসেল ভাই ওই যে ধোয়া অনেক সময় মুখে লাগলে কালো হয়ে যায় কিছু কিছু জায়গা। তো মনে হলো যে ওই যে গরম বাতাসটা এসেছে, এই বাতাসের কারণে ওনার এরকমটা হয়েছে। উনি খুবই অবাক। আর একটা অবাক হলো যে উনি যখনই রুমে ঢুকেছেন অতটা মানে বিছানার দিকে তাকানোর সময় পান নাই। উনি বিছানার দিকে তাকিয়ে ওনার বিছানা একদম তছনছ করা, মানে একদম এলোমেলো করা। উনি চিন্তা করেছেন হয়তোবা উনি যখন বের হয়ে যাবেন তাড়াহুড়া এরকমটা করেছেন কিনা, উনি এরকমটা চিন্তা করেছেন।
কিন্তু ওনার মনে পড়ছে না যে এরকমটা করতে পারে। তারপর উনি মনে মনে চিন্তা করেছেন এটা একটা কাকতালীয় ব্যাপার, এটা মনে করে উনি মানে তখন চিন্তা করেছেন। কিন্তু রাসেল ভাই রাত যখন গভীর হয়েছে, অনেক রাত, তখন হঠাৎ, কারণ ওনার রুমটা ওই দক্ষিণ দিকে জানালা ছিল, একটু বাতাস আসতো, তো দক্ষিণ দিকে জানালার দিক দিয়ে হঠাৎ করে মানে খুবই একটা মানে ছোট বাচ্চা, 7-8 বছর বয়সী একটা বাচ্চা মেয়ের একটা কান্নার আওয়াজ ওনার কানে আসছিল। তো মানে হু হু করে কাঁদছিল। উনি প্রথম দিকে উঠেছেন, তখন ঘুম চলে আসছিল, ঘুম মানে জড়িত মানে চোখেই উনি উঠে দেখেন যে ওনার বাসার নিচে একটি ফ্রক পরা ছোট্ট একটা মেয়ে সে বসে বসে কাঁদছে। উনি চিন্তা করেছেন হয়তোবা মানে ঘুম থেকে উঠেছি, আমার মানে চোখে আমি এখনো স্বপ্নের মধ্যেই আছি, এটা চিন্তা করে উনি আবার শুয়ে পড়েছেন। তারপরে উনি ঘুমিয়ে গেছেন, ওনার আর তখন আর কিছু মনে নাই। আর এই ঘটনাটা উনি প্রথম দিন কাউকে শেয়ারও করেন নাই। তো পরের দিন রাসেল ভাই একই ঘটনা, তো তখন আর ওই গরম বাতাসটা হচ্ছে না, উনি প্রতিদিন জানালার কাছে কান্নার আওয়াজ শোনেন। এখন উনি চিন্তা করছেন যে এটা কি আমার মনের ভুল নাকি এটা সত্যি সত্যি। তখন উনি এই কেয়ারটেকারকে জিজ্ঞেস করেন। কেয়ারটেকার বলে যে এটা আপনার মনের ভুল, এরকম কিছু এখানে নাই। আচ্ছা, এরকম কিছু এখানে নাই, এটা আপনার সম্পূর্ণই মনের ভুল। তো চতুর্থ দিন রাসেল ভাই উনি একই রকম ভাবে শুয়ে আছেন গভীর রাত্রে, হঠাৎ তখন আর নিচে কান্নার আওয়াজ না, তখন উনি দেখছেন ঘরের মধ্যে একটা মানে দরজার কিনারে কালো একটা ছায়া মূর্তি বসে আছে। মানে তখন ওইখান থেকে কান্নার আওয়াজ আসছে। তখন উনি ঘুম থেকে জেগে জিজ্ঞেস করেন কে কে, জিজ্ঞেস করেন, দেখেন ছায়া মূর্তিটা আস্তে আস্তে ওনার দিকে এগিয়ে আসছে। আস্তে আস্তে বেশি কাছে যখন চলে আসে তখন উনি মানে হাতের কাছে যে সুইচটা ছিল, মানে বেড সুইচ যেটা আমরা বলি, বেড সুইচটা যখনই জ্বালিয়েছেন তখনই দেখেন ওইটা ওই যে নিচে যে ফ্রক পরা একটা মেয়েকে উনি দেখতেন, ওইটা সেই মেয়ে। ওটা দেখার পরে উনি সেন্সলেস হয়ে পড়ে যান। সেন্সলেস হয়ে পড়ে যাওয়ার পর উনি ওনাকে তারপর কিছু মনে নাই। সকালবেলা যখন অফিসে সবাই যে যার মতো চলে গেছে, যেহেতু উপরতলায় উনি থাকেন, নিচতলায় অন্যরা থাকেন, চলে গেছে, তো অফিস থেকে খবর মানে যখন তাকে খুঁজতে এসেছে কি ব্যাপার আসলো না কেন, তার মেসে এসেছে। মেসে আসার পরে ওই বিকালের দিকে তার ওই দরজা ভেঙে বের করা হয়েছে তাকে সেন্সলেস অবস্থায়। তখন সবাইকে যখন ঘটনাটা মানে উনি বললেন, এখন সবাই দেখে কেউই অবাক হলো না, বরং সবাই সবার দিকে ফিসফিসানি করছে, মানে কেউ কোনো অবাক না, মানে এই ঘটনাটা মনে হয় হওয়ারই ছিল। তো উনি অবাক হলেন, অবাক হয়ে জিজ্ঞেস করেন কি ব্যাপার, আপনারা এই বিষয় নিয়ে তো কোনো কথাই বলছেন না। বলে যে এই দোতলার রুমটা অনেকদিন ধরেই বন্ধ, আপনি কেন এখানে উঠতে গেলেন, এখানে একটা সমস্যা রয়েছে। তো সমস্যাটা কি সেটা যখন উনি জানলেন, তো বিষয়টা ছিল এমন যে 2001 সালের দিকে কতিপয় দুষ্কৃতকারী 6-7 বছর বয়সী একটা ছোট্ট মেয়েকে মানে কিডন্যাপ করে নিয়ে আসে এবং তার পরিবারের কাছ থেকে মুক্তিপণ দাবি করে। কিন্তু পরিবার মুক্তিপণ দেওয়ার পরও ওরা ওই মেয়েটিকে নৃশংসভাবে হত্যা করে। যদিও পরবর্তীতে পুলিশের অভিযানে তারা সবাই ধরা পড়েছিল, কিন্তু ওই রুমে এরপর থেকে যেই থাকুক না কেন এই একই রকমের সমস্যা ফেস করে, যার কারণে ওই রুমটা স্থায়ীভাবে তালাবদ্ধ থাকে, কাউকে দেওয়া হয় না। কিন্তু উনি অনেক জোরাজুরি করেছে, যার কারণে কেয়ারটেকার তাকে দিয়েছিল আর কি, এবং উনি একটু সাহসী মানুষ ছিলেন, কেয়ারটেকার ওইভাবে চিন্তা করে তাকে দিয়েছে ওইটা। তো যার ফলে উনি এই ধরনের একটা সমস্যার ফেস করেন। কিন্তু রাসেল ভাই সমস্যা মানে এখানেই শেষ না, সমস্যা আরো রয়েছে। সেটা হচ্ছে যে পরবর্তীতে উনি ওইখান থেকে ওই চাকরিটা ছেড়ে দিয়ে উনি যশোরে চলে আসেন। যশোর একটি প্রতিষ্ঠানে, একটা স্বনামধন্য প্রতিষ্ঠানটার নাম আমি বলবো না, স্বনামধন্য একটা প্রতিষ্ঠানে, সেখানে যেহেতু ওনার মাইক্রো ক্রেডিট মানে ক্ষুদ্র ঋণদান কর্মসূচিতে অভিজ্ঞতা ছিল, ওখানে একটা এনজিওতে উনি মানে কাজ নেন। এরপর উনি যখন বিবাহ করেন, ওনার একটা সন্তানও বাঁচত না, এবং অদ্ভুত ব্যাপার ওনার প্রত্যেকটা সন্তানেরই মানে ভূমিষ্ঠ হওয়ার পর মাথার কোনো না কোনো অংশ মানে নাই, মানে সেটা হয়তো বা মানে নষ্ট হয়ে গেছে বা খুলে পড়ে গেছে, মানে মাথার কোন একটা অংশ নাই, এবং সবাই মৃত অবস্থায় জন্ম নেয়। আচ্ছা, এরকম 5 থেকে 6টা বেবি ওনার এরকম হয়েছে যে মাথার কোন একটা অংশ নাই। 7 নাম্বার বেবি যেটা, তখনও তাকে আল্ট্রাসাউন্ড করার সময় ডাক্তার বলে দেন যে এই বাচ্চার তো মাথাই নেই। এই যে অদ্ভুত ব্যাপারগুলো রাসেল ভাই ওনার সাথে ঘটতে থাকে, তখন উনি বিভিন্ন লোকের মানে পরামর্শ নেন এই সমস্যাটার কারণ সম্পর্কে। তখন উনাকে যেটা বলা হয় যে উনি যখন ওই রুমটাতে ছিলেন তখন থেকেই ওনার সাথে বেশ কিছু দুষ্টু
মানে জিন তার সাথে লেগে আছে, জি। এবং যার কারণে ওখানে এরপর থেকে ওনার যে বেবিগুলো হচ্ছে বা ওদের একটা প্রভাবের কারণে এটা হচ্ছে। আর আরেকটা বিষয় রাসেল ভাই, উনি জানতে পেরেছিলেন যে ওই ছোট্ট মেয়েটাকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, ওর মাথায় খুবই মারাত্মকভাবে জখম করে ওর মাথার একটা অংশ মানে খুব বিভৎসভাবে থেতলে দেওয়া হয়েছিল এবং পুরো চেহারাটাকে খুবই বিকৃত করে দেওয়া হয়েছিল। তো এই একটা বিষয়ের সাথে উনি একটু মেলানোর চেষ্টা করেন যে আমার যে সন্তানগুলো হচ্ছে তারও তো মাথার এরকম একটা সমস্যা থাকে যে এক পাশটা নাই, তো এটার সাথে উনি মিলান। তো হুজুরদেরকে বলেন যে এই সমস্যা, তো অনেক তদবিরের পরে এই বিষয়টা ঠিক হয়ে গেছিল। এখন রাসেল ভাই উনি যশোরেই কর্মরত আছেন, এখন ওনার বাচ্চা কাচ্চাও আছে রাসেল ভাই। তো এই ছিল রাসেল ভাই আমার সেকেন্ড স্টোরি। থ্যাংক ইউ সো মাচ। আপনার সেকেন্ড ঘটনাটির জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং আশা করছি যারা শুনছেন তারা অনেক এনজয় করছেন এই মুহূর্তে, এবং আমাদের সঙ্গে আছেন আফনান ভাই এবং আমাদের প্রথম যে অতিথি সে। আপনার তো ঘটনা শেষ, আপনার কি আর কোনো ঘটনা আছে? না, আপনার আর একটা ঘটনা আছে। ওকে, আমরা একটা ঘটনা ছোট্ট করে শুনে ফেলি তার কাছ থেকে। আপনার নামটা প্লিজ আরো একবার বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। ধন্যবাদ রাসেল ভাই। আমি আরমান ফ্রম মিরপুর 1। রাসেল ভাই, ঘটনাটি আমার আব্বুর সাথে ঘটা। তো আমার আব্বু হচ্ছে যে আমার দাদির হচ্ছে মেজ ছেলে। তো আমার দাদির কাছে আগে যুগে যেরকম বলতো যে জিন পরি, তো এই জিনিসগুলো ছিল। তো আমার দাদি আমার আব্বুকে খুব বেশি ভালোবাসতো। তো সেই আদলে নাকি আমার আব্বুর কাছে আমার দাদি মারা যাওয়ার পরে ওই জিনগুলো আব্বুর কাছে চলে আসে। তো ঘটনাটা 2012 সালের। আমি রুমে শুয়ে আছি, রাত 2টা থেকে 2:30 বাজে। এই সময় হঠাৎ করে আমার কানে, মানে আমার রুমের একদমই পাশে অনেকগুলো কুকুরের আওয়াজ। মানে রাত্রেবেলায় যেরকম রাসেল ভাই কুকুর অনেক ঘেউ ঘেউ করে না, 8-10টা কুকুর, ঠিক এরকম একটা কুকুরের আওয়াজ হচ্ছে যে আমার কানে আসলো। তো সচরাচর রাত্রেবেলা কুকুর এরকম মানে ঘেউ ঘেউ করতে থাকে, ব্যাপারটা আমি খুব নরমালি নিলাম, মানে সেরকম কিছুই মনে করলাম না। আচ্ছা। তো রাসেল ভাই, ওই যে রাত্রে কুকুর ঘেউ ঘেউ করতেছিল, ওই সময় কিন্তু একটা ইনসিডেন্ট হয়েছিল। সেটা হচ্ছে যে আব্বু ওই সময় হচ্ছে বাসা থেকে বের হয়ে, মানে ঠিক হচ্ছে বাসা থেকে বের হচ্ছে। তো ওই আব্বুকে বাসা থেকে বের হতে দেখে কুকুরগুলো ঘেউ ঘেউ করতে, মানে চিল্লাফাল্লা শুরু করেছিল আর কি। তো এই জন্যই বেসিক্যালি রাসেল ভাই কুকুরগুলো ভেবাচ্ছিল। তো ওই সময় আব্বুকে জিনেরা, মানে আমি পরে আম্মুর কাছ থেকে জানলাম যে জিনেরা মসজিদে নিয়ে গেছিল। তো আমাদের ওক্তিয়া মসজিদ, আমরা যেখানে নামাজ পড়ি 5 ওয়াক্ত নামাজ, সেটা একটি ওক্তিয়া মসজিদ। তো তার পাশেই একটা হচ্ছে জামে মসজিদ আছে। মসজিদটার নাম আমি প্রসঙ্গত কারণে রাসেল ভাই উল্লেখ করছি না, কারণ এই মসজিদটাতে প্রায় এই ধরনের ঘটনা ঘটে। তো ওই মসজিদে নিয়ে গেছে। তো আব্বু বেসিক্যালি যেটা মনে করেছিল যে হয়তো ফজরের আজান হয়ে গেছে, তো আমি যাই মসজিদে নামাজ পড়তে, এরকম। তো মসজিদে যাওয়ার পরে দেখে মসজিদের মধ্যে কেউ নাই, একদম মেন যেটা ফটক দরজাটা সেটা খোলা আছে, দেন জানালাগুলো কাকতালীয় ভাবে সবগুলো খোলা রাসেল ভাই। তো আব্বু হচ্ছে যে মসজিদে ঢোকার পরে তিনি বুঝতে পারছে যে মানে আজান হলে তো রাসেল ভাই কেউ একজন থাকবে মসজিদে, কিন্তু মসজিদে কেউ নাই, পুরাটা ফাঁকা। তো আব্বু হচ্ছে যে পিছন ফিরে দেখে যে এরকম যখন পুরাটা ফাঁকা, তখন তিনি ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে গিয়ে মানে একদম জড়সড়ো হয়ে যে মানে বাসার দিকে ব্যাক করা শুরু করেছে। বাসার দিকে ব্যাক করা শুরু করে আবার হচ্ছে যে বাসায় ঢুকছে। বাসায় ঢোকার পর কুকুরগুলো আবার ভেবাচ্ছে। মানে এই ঘটনাটা কুকুরগুলো প্রথম যখন ভেবায় রাসেল ভাই, তখন 2:30 বাজে। আবার যখন কুকুরগুলো আব্বা যখন ফেরত আসে, তখন আবার কুকুরগুলো ভেবায়, তখন 3টা মতো বাজে। তো আমি কুকুরগুলো আওয়াজ পাচ্ছি, কিন্তু আমি বুঝতেছি না যে এই ঘটনাটা আমার আব্বুর সাথেই ঘটতেছে। আচ্ছা। তো আব্বু বাসায় আসার পরে রুমে শুয়েছে, তারপরে আবার আব্বুকে নিয়ে গেছে আবার সেই একই মসজিদে নিয়ে যাওয়ার পরে। তো দেখে আবার আগের মতোই সেম, দরজা খোলা, সবকিছু জানালাগুলো খোলা, এলোমেলো হয়ে আছে সবকিছু। তো রাত্রেবেলায় আব্বু তখন ওই মসজিদে ঢুকে এত পরিমাণ ভয় পেয়েছে যে কান্না করা শুরু করেছে, এবং পিছন দিক থেকে আব্বু দৌড়ে আসার চেষ্টা করে আব্বুকে
মানে হাত দিয়ে পিছন দিক দিয়ে একজন মানে থাবা দিছে এবং বলছে যে তোর ভাগ্য অনেক ভালো যে তুই আজকে মানে চলে যেতে পারলি, না তো তোকে আমরা হয়তো এখানেই শেষ করে দিতে পারতাম। তো এই ঘটনাটা হওয়ার পর থেকে আব্বু সকালবেলায় কেমন যেন এক মানে সাম অফ ম্যাড, পাগলের মতো বিহেভ করে, মানে হঠাৎ করে রাসেল ভাই কান্না করে, আবার হচ্ছে যে আবার হাসে, এই ধরনের মানে একটা প্রভাব কিন্তু থেকে গেছে রাসেল ভাই। ওরা যে আব্বুকে নিয়ে গেছে মসজিদে এবং তাকে যে কোনো একটা বিপদ ঘটাতো সেটা থেকে পারেনি, কিন্তু একটা প্রভাব কিন্তু রাসেল ভাই আব্বুর উপরে থেকে গেছিল। তো আমাদের গ্রামের স্থানীয় এক কবিরাজকে দিয়ে তাকে দেখানো হলো। তো উনি বলল যে এই জিনগুলো হচ্ছে তার মায়ের কাছ থেকে আসছে, যেগুলো খুব দুষ্টু প্রকৃতির জিন ছিল, যারা মসজিদে নিয়ে যায়, কিন্তু ওরা ব্যাক করার সময়তে হয়তো রাস্তাতেই কোনো একটা অঘটন ঘটে তাকে মেরে দিতে পারত। তো রাসেল ভাই তারপরে হচ্ছে স্থানীয় কবিরাজকে দেখানোর পরে আব্বু মানে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠে, দেন এখন আর এই ধরনের প্রবলেম কিছু ফেস করে না। আসলে এই ছিল আমার দ্বিতীয় ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আপনার দ্বিতীয় ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং আশা করছি যে আপনারাও এনজয় করেছেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার ঘটনাটা শুনে আসবো। ছোট্ট করে আপনার ঘটনাটি প্লিজ একটু বলবেন আমাদেরকে, কিন্তু তার আগে আপনার নাম বলবেন, কোথা থেকে এসেছেন। হ্যালো লিসনার্স, আসসালামু আলাইকুম রাসেল ভাই। আমি মোহাম্মদ সাব্বির হোসেন, আমি মিরপুর থেকে এসেছি। জি, সরাসরি আমি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা হয়েছে আপনার 1997 বা 98 সালের ওইদিকে। ওটা ঘটনাটা ঘটেছিল খুলনাতে একটা গ্রামে। তো যেটুকু জানি যে গ্রামে সচরাচর জনবসতি একটু কম থাকে, যে কারণে আপনার মানুষও কম, বেশি নেই। তো গ্রামটা এরকম ছিল যে চারিদিকে বিল ছিল আর মাঝখানে একটা ছোট একটা গ্রাম ছিল, আর ফ্যামিলি ছিল 15 থেকে 20টা ফ্যামিলি এরকম। তো একটা ফ্যামিলি ছিল এরকম যে ওনাদের কোনো সন্তান ছিল না, উনি আর ওনার ওয়াইফ ছিল। তো ওনার ওয়াইফের কোনো ছেলে ছিল না, যে কারণে ওনার ওয়াইফ চিন্তা করলো যে আমার তো কোনো ছেলে নেই, জাস্ট আমি একটা কুকুর পালি বা লালন পালন করি। তো ওই টাইমে উনি একটা কুকুর লালন পালন শুরু করে, নর্মালি লালন পালন করতে শুরু করে। তো ওই এলাকা আবার ছিল আপনার শিয়াল বেশি ছিল, যে কারণে সবাই রাত 9টার মধ্যে যা কিছু কাজ ছিল সব সেরে ফেলে বাসায় ঘুমায় ফেলতো আর কি। তো একদিন হঠাৎ ওই মহিলার সাথে যে ঘটনাটা ঘটে, এই মহিলা হঠাৎ ওনার আপনার ওয়াশরুমে যাবে। তো ওয়াশরুমে যাওয়ার সময় যে টাইমটা ছিল এরকম যে ফজর আগে, ফজর আজান দেয়নি বাট ফজর টাইম হবে এরকম টাইমে। তো উনি ওয়াশরুমটা ছিল একটু দূরে, যে জায়গায় মনে করেন যে আগের গ্রামে তো মনে করেন যে অ্যাটাচ বাথরুম ছিল না আসলে, এটা ছিল একটু দূরে। যেখানে ছিল এটা ছিল বাজার ছিল আর কি, অনেক গাছপালা ছিল, যেখানে একটু দূরে যে করতে হতো। তো উনি সচরাচর এখানে গেল। ওইখানে উনি ওয়াশরুম থেকে বের হওয়ার পথে 1 থেকে 2 হাত দূরে দেখে যে ওই কুকুরটাই বসে আছে। তো উনি হঠাৎ ভয় পেয়ে যায় যে কুকুরটা হঠাৎ এখানে কেন। আর একটা কথা বলে রাখি যে কুকুরকে সবসময় আপনার সন্ধ্যার টাইমে খাবার দিত আর কি, যাতে রাতে কোনো খিদা না লাগে, যে কারণে। তো উনি মনে করছে যে খিদা লাগছে, যে কারণে খাবার নিয়ে আসতে। তো উনি অনেক দূর করার জন্য ওনাকে তাড়ানোর চেষ্টা করলো যে এই তুই এখানে কি করিস, যা এখান থেকে যা, তোর সন্ধ্যায় খাবার দিলাম। তো কিছুতেই কুকুরটা নাড়াচাড়া করতেছে না। তো উনি হঠাৎ ভয় পেয়ে যায় যে কুকুরটা নড়তেছে না কিসের জন্য। তো উনি ভাবলো যে কুকুরটা নড়তেছে না, কোনো কিছু দিয়ে তাড়িয়ে দেখি নিচে আয় কিনা। তখন ও ট্রাই করলো বাট গেল না। তো দেন তারপরে উনি ওনার পায়ে যে জুতো ছিল, জুতা জাস্ট হাতে নিচে, ঢিল মারতেও পারে নাই, হাতে নিচে হঠাৎ করে কুকুরটা ওর ঘাড়ে উঠে গেল। উনি অনেক চিল্লাফাল্লা করে, কিন্তু জনবসতি কম কারণে কেউ আপনার সাড়া দিল না। যখন সকাল হলো তখন ওর হাজবেন্ড তারপর ওনাকে ওই অবস্থা পেল, তারপর ওনাকে আপনার বাসায় আনলো, ডাক্তার দেখালো। তো ওনার শরীরে যে ক্ষতগুলো ছিল অনেক ভয়ঙ্কর ছিল, যে কারণে ডাক্তার বললো যে ওকে গ্রামের থেকে ঢাকায় নিয়ে আসা দরকার। তারপর ওনার সেন্স আসার পরে উনি যেটুকু বললো, যেটা উনি স্পষ্টভাবে বললো যে উনি কুকুরটা যে সময় গাড়ে ওঠে তখন উনি যেটুকু ধরতে পারে, পশমগুলো এত বড় ছিল যে ওনার হাত ঢুকে যেতেছে, 2 হাত ফুলিয়ে ঢুকে যাচ্ছে। উনি কিছুতেই ওরা ছাড়াতে পারতেছে না, জাস্ট এতটুকু খেলা ছিল। এরপর উনি সেন্সলেস হয়ে যায়। একটা দুর্ঘটনা যেটা হলো যে উনি 3 থেকে 4 মাস পরে মারা যায়, অনেক বাজার সম্ভব। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা।
আসসালামু আলাইকুম লিসেনার, আমি পাপড়ি শিকদার বলছি ফ্রম কামরাঙ্গীচর। তো আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। তো আমার ঘটনাতে যাওয়ার আগে আমার বাড়ির বর্ণনাটা না দিলেই নয়। আমাদের বাড়িটা অনেক বড় থাকার কারণে বাড়িতে রুমও ছিল অসংখ্য। তো অসংখ্য রুমের কারণে টয়লেট ছিল মাত্র দুটো। তো দুটো টয়লেট থাকার কারণে আমাদের ঘরের পাশেই মানে দুটো টয়লেটে প্রায় 32 থেকে 33টা রুম মানে ক্যাপচার করতে দুটো টয়লেট দ্বারা ভাড়াটিয়াদের জন্য টয়লেটটা করা হয়, টয়লেট দুটো করা হয়। তো আমাদের জন্য আলাদা আব্বু টয়লেট করে ঘরের পাশেই দুটো টিনের রুমের সামনে গোসলখানার পরে টয়লেট। তো আমি একদিন শুয়ে রয়েছি, তো আমাদের গোসলখানার মধ্যে শুধু পর্দা ছিল, পর্দা ছাড়া কিছুই ছিল না। পর্দা বাতাসে উঠলে মানে গোসলখানা দেখা যেত, গোসলখানার উপরে মানে আম গাছ ছিল, এছাড়া কিছু। মূল ঘটনাটা শুনবো। তো মূল ঘটনা হচ্ছে যে আমি শুয়ে রয়েছি, একদিন হঠাৎ আমার আম্মুর ডাকে আমার ঘুম ভাঙে। দেখি আমার আম্মুর এক পা কাটা, আমার আম্মু আমাকে ডাকছে আমার নাম ধরে, যে পাপেল এখানে আমার এক পা কেটে গেছে, তুই আমাকে ধর। আমি বলি তোমার এক পা কেটে গেছে, তোমাকে তো ডাক্তারখানায় নিয়ে যাওয়া দরকার। তো আম্মু বলতেছে না, ডাক্তারখানায় নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই, তুই তোর আব্বুকে বলিস না, তুই এখানে এসে আমাকে ধর। তো আমি বলতেছি যে কেন ধরবো, আমি আব্বুকে ডাক দিই। হঠাৎ এমন কথোপকথনের মধ্যে আমি চিৎকার মেরে উঠি। তো আমার আব্বুর ঘুম ভেঙে যায়। তো আব্বু বলে কি হয়েছে, আব্বুকে এই ঘটনাটা বলি। আব্বু মানে বকাবকি দেয় যে সারাদিন খেলাধুলা করস, এইগুলো হয়তো স্বপ্নে দেখছিস। তো আমি যদি ভয় না পাই এই কারণে আব্বু বোঝাইছে। তো আমার ঘটনা এটা ছিল আমার ঘটনা। ওকে, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আপনাদের ঘটনার জন্য, এবং আশা করছি যে আপনারা এখানে এনজয় করেছেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আপনার নামটা প্লিজ একটু বলবেন, ছোট্ট করে আপনার ঘটনাটি আমরা শুনে আসবো। জি, আমার নাম খানসানি, আমি এসেছি ময়মনসিংহ জেলা থেকে। জি জি, ঘটনাটা শুরু হয় 2005 সালে। তো আমার আব্বুর একটা দোকান আছে মানে আমাদের ময়মনসিংহে। তো ওখানে আমরা দোকানে একজন সেলসম্যানকে রাখি। সেলসম্যানকে রাখার পরে জি বলেন। সেলসম্যানকে রাখার পরে মানে উনি দোকানে থাকে। তো হঠাৎ করে তার মধ্যে কিছু ব্যতিক্রম কিছু দেখা যায়, যেগুলো মানে জিনে পজেস করলে যেরকম বা কোনো কিছু পজেস করলে যেরকম দেখা। কি ধরনের ব্যতিক্রম দেখা যায়? যে উনি হঠাৎ করে তার খিঁচুনি উঠে, শরীরের মধ্যে খিঁচুনি ওইটা উনি শুয়ে পড়ে। তারপর কেন আপনাদের মনে হলো যে এগুলো কোনো মানে শারীরিক সমস্যা না বা মানসিক সমস্যা না, এটা কেন মনে হলো যে জিন দ্বারা পজেস করা? জি, মানে তার অস্বাভাবিক আচরণ, চোখগুলারে উল্টায় ফেলে। মানে আপনাকে ডাক্তার দেখেছিলেন? হ্যাঁ, ডাক্তার দেখানো হয়েছিল। ডাক্তার কি বলেছেন? ডাক্তার তার কোনো সমস্যা ধরতে পারে না, মানে তার কোনো সমস্যা। মানসিক ডাক্তার দেখেছিলেন? মানসিক ডাক্তার তেমন দেখাই নাই। তো উপজেলা সদরে তো দেখা গেছে যে মানে ওইখানে তো আর মানসিক চিকিৎসক নাইকা। তারপর আমরা মানে এরপরে আমরা মানে তার যে সমস্যা, যে চোখ খিঁচুনি ওইটা চোখ উল্টায় ফেলায়, এই সমস্যাগুলো নিয়ে কখনো কবিরাজের কাছে বা এরকম কোনো যারা জানেন তাদের কাছে কখনো গিয়েছেন? হ্যাঁ হ্যাঁ গিয়েছিলাম। কি বলেছেন তারা? বলছে যে এর আগে মানে আমাদের দোকানে আসার আগে সে একটা গাজীপুরে কোন বাড়িতে একটা গার্মেন্টসে থাকতো। ওখানে থাকাকালীন সময়ে সে সন্ধ্যাকালীন সময়ে মানে ওই একটা গাছে বসা ছিল, গাছটা ছিল আম গাছ। তো ওই গাছে বসা অবস্থায় ওইখানে ওই গাছে নাকি আরো 7টা পরি তাদের দ্বারা পজেস হয়েছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে ধন্যবাদ। সঙ্গে থাকবেন। আমাদের আরো একজন অতিথির কাছে আমরা এই মুহূর্তে যাব। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। ধন্যবাদ রাসেল ভাই আমাকে অন এয়ারে ইনভাইট করার জন্য। আমি ভুজুরবন্দি থেকে ফুয়াদ বলছি। আমার এখন যে আমি ঘটনাটা শেয়ার করব আপনার সাথে, সেটি আমার সাথে বিগত 1 থেকে 1.5 বছর আগে আর কি ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটি হচ্ছে আমি দীর্ঘদিন যাবৎ কবুতর পালি শখ করে আমার বাসার ছাদে। সো অ্যাজ ইউজুয়াল আমি 1.5 থেকে 2 বছর আগে একদিন বিকেল বেলা যখন আমার কবুতরগুলো উড়াচ্ছিলাম, তখন আমার কবুতর মানে যা উড়িয়েছিলাম তার থেকে একটা কবুতর বেশি আমার ছাদে এন্ট্রেন্স করে। সো সেইখান থেকে আর কি সমস্যা বা ঘটনাটা শুরু হয়। তারপর আমি কবুতরটা আসার পরে সব কবুতরের সাথে আমার কবুতর যেটা নতুন যেটা এসেছিল বাইরে থেকে, ওই কবুতরটাও ঢুকে যায় আমার খাঁচায়। এবং ঢুকে যাওয়ার পরে তারপর আমি পানি দিই সব কবুতরগুলোকে। ওইটাও দেখলাম যে খুব মানে তৃপ্তির সাথে পানি খেয়েটে মানে একদম হাঁপায় আর কি, আসলে যেরকম হয় মানে খুব খুব পরিশ্রম করে ওইভাবে আর কি এসে আর কি খাঁচায় বসে আছে।
তারপরে আমার মনে হলো কবুতরটা মানে সাদা একটা কবুতর এবং শরীরে আর কি সিঁদুর রঙের আর কি রং করা আর কি। পরে কবুতরটা আমি ধরে আর কি মনে হলো গলাটা এদিকে একটু ফুলা টাইপের বা কিছু একটা দেখা যাচ্ছে। কবুতরটা হাতে নিলাম, হাতে নিয়ে তারপরে মানে গলার মধ্যে দেখলাম যে একটা মানে দুইটা সুতা একটু পুরাতন টাইপের কাঁথা সুতা শরীরে দেওয়ার বা হচ্ছে জামার সুতা টাইপের আর কি সুতাটা আর কি ওইটার সুতাটার সাথে একটা ছোট একটা কাগজ বাঁধা আর কি, ছোট একটা কাগজ মানে পেঁচিয়ে বেঁধে রাখছে। দেখে বোঝা যাচ্ছে যে এটা খোলা একটা উন্মুক্ত তাবিজ। আমি ওইটা খুললাম, খোলার পরে দেখলাম যে মানে হিন্দু সাংস্কৃতিক ভাষায় আর কিছু মানে ডিরেকশন দেওয়া মানে একটা তাবিজের মতো ছোট একটা মানে একটা তাবিজ পাওয়া গেল। তারপর আমি বুঝলাম যে না এটা আর কি কোনো একটা ব্ল্যাক ম্যাজিক বা কবুতরটা আর কি ব্ল্যাক ম্যাজিক বা কোনো তাবিজের শিকার। এবং কবুতরটা অনেকদিন ধরে আর কি উঠতেছিল বা বাইরে ছিল, কবুতর শরীরে কিছু ছিল না, মানে একদম শুকনো ছিল। তারপর আমি তাবিজটা ফেলে দিই, মানে যেহেতু বুঝলাম যে তাবিজ, কবুতরটা তাবিজটা ফেলে দিয়ে কবুতরটা ধুয়ে আর কি আমার খাঁচায় রেখে দিই। তারপর থেকে আমার মানে সাথে একটু প্রবলেম মনে হচ্ছিল, আমার ওই খাঁচার কবুতরগুলো অসুস্থ হয়ে গেছিল আর কি, অনেক সিক মনে হচ্ছিল। এর পরের দিনই আমার মানে ছোট বোনের বড় ছেলে ফারদিন ভাইগনা আসে আমাদের বাসায় বেড়াতে। ও 6-7 বছর বয়সী। এখন ও শান্তশিষ্ট স্বভাবের একটা ছেলে। এখন সকালবেলা ওর সাথে আমার বিকেলে একটু ওকে বাইরে নিয়ে যাওয়ার কথা ছিল। তার ফলে আমি বিকেলে উঠি, সেদিন আর কি 12:30-1টার দিকে আর কি আমার উঠা হয় ছাদে। এবং তখন আমার নিষেধ থাকে যে মানে বাসা থেকে নিষেধ থাকে যে ভর দুপুর, তখন ওইটাকে ভর দুপুর বলা হয়, এবং সন্ধ্যার দিকে আমাকে মানে ছাদে যেতে নিষেধ করে আর কি আমার আপুরা বা আমার মুরব্বীরা বলেছেন আর কি। তারপর আমার কিছু করার নেই, সেই সময় আমার ছাদে যাই ওকে নিয়ে, এবং যেহেতু একটা ছোট বাচ্চা নিয়ে যাচ্ছি এবং আমি কাজ থাকে ছাদে, তো সেই ক্ষেত্রে আমি আমার বাসা যে গার্ড ওকে বলে তুমি আমার সাথে একটু চলো, তুমি ওর সাথে থাকো, আমি কবুতরগুলোকে খাবার দিয়ে তারপর নেমে যাবো তিনজনে একসাথে ছাদে উঠি। বাট আমার ভাইগনা যেরকম স্বভাবের মানে দুষ্ট না তেমন একটা, ও খুব লাফালাফি মানে খুব মানে ছোটাছুটি শুরু করে দেয়, মানে অস্থিরতা শুরু করে দেয়, মানে ও এমন একটা মানে ভাব করতেছে যে মানে ও মানে ছাদের থেকে মানে চাচ্ছে নিচে লাফ দিতে বা এই টাইপের কিছু একটা মানে ওর দেখেই বোঝাচ্ছে আজকে একটা দুর্ঘটনা ঘটবে। আমি কবুতরগুলো খাওয়াতে আমি দেখলাম এই বিষয়টা, এবং আমার গার্ড এসে বলতেছে যে ভাইয়া ও আজকে অনেক দুষ্টামি করতেছে, আপনারা নেমে যান, নাহলে আমি দেই খাবার। আমি চিন্তা করলাম যে হ্যাঁ একটা দুর্ঘটনা হওয়ার থেকে আমাদের আবার সাইডে বাড়ির একটু কনস্ট্রাকশনের কাজ চলতেছিল, চিন্তা করলাম যে প্রবলেম হওয়ার থেকে আমি নেমে যাই। তাদের লক করে আমি প্যাক করে বাসায় মানে নিচে বাসায় যাওয়ার জন্য যাচ্ছি। এখন ও আমার হাতের থেকে এমন ভাবে টানানো শুরু করছে মানে ও আমাকে শুদ্ধে নিয়ে ফেলে দিবে। আমার বাসার ছাদ হচ্ছে 6 তলা, আমি থাকি 2 তলায়। আচ্ছা। তারপর ও দৌড়ায় এসে আমার হাত থেকে ঝাড় দিয়ে দৌড়ায় এসে গেট খুলে পাখির ঘরে দৌড় দিয়ে ঢুকছে। পাখির ঘরে দৌড় দিয়ে পাখির ঘরে আমার কাজিন ছিল তাই আপু, তাকে যে মানে ধরে আর কি খালামুনি বলে জড়ায় ধরছে। তারপরে আর কি ওদিক থেকে আমি দূরে দেখছি, একটু পরে আমি আমার বোনের রুমে বসে আছি, কাজিনটা গিয়ে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে গেছে। একটু পরে মানে হাতের থেকে হয়তো মগ ছিল, মগটা পড়ে যাওয়ার প্লাস একটা ধাম করে একটা সাউন্ড শুনতে পাই। আমরা তো সবাই মানে আমি আমার বোন বাসায় যাওয়া ছিলাম, দৌড়ে যায় দেখি যে এরকম ওয়াশরুমের ভিতরে পড়ে আছে, মুখ দিয়ে আর কি একটু লোলের মতন পড়ে আসছে, মানে চলে আসছে, আর মানে উনি মানে আর নড়চড়া করতে পারতেছে না। একটু পরে আপুরে সাথে সাথে ওদিক থেকে তুলে এনে মানে ক্লিন করে খাটে রাখলাম। রাখার পর থেকে আপু অনেক অস্থিরতা করতেছে, অনেক অস্থিরতা গোঙাচ্ছে এবং মানে খুবই অস্থিরতা করতেছে। তারপরে মানে আর আপু মানে আমরা তো অনেক ভয় পেয়ে গেছি যে মানে এরকম করতেছেন, প্লাস মানে উনি ইশারায় কিছু একটা চাচ্ছে, চোখ টোক বন্ধ, কিন্তু হাত দিয়ে ইশারায় মানে আঙুল দেখাচ্ছে, মানে কলম টলম টাইপের কিছু দেখতে যাচ্ছে। তখন আমরা আরো টেন্সড হয়ে যাই। ওনাকে একটা পেন আর হচ্ছে একটা পেপার আর কি ওনার হাতে দেওয়া হয়। উনি কি জানি লেখে, মানে এরকম আঁকাকি করে বা হাতে লেখে, উনি রাইট হ্যান্ডে লেখে সবসময়, সে বা হাতে কি জানি একটা লেখলো। আমরা তাতে লেখে বা হাতে তিনি লেখেন না, এবং তার চোখ বন্ধ। ওকে, আমরা পেপার ধরছি, পেপার সহ ওই খাতাটা ধরছি, এবং সে আর কি পেনটা নিয়ে কিছু একটা লেখার চেষ্টা করছে। আমরা ওইটার দিকে আর মনোযোগ দিইনি, আমরা তাড়াতাড়ি মানে করার পরে লেখার পরে পেপারটা সরিয়ে দিছি। দেওয়ার পরে আমাদের বাসায় আর কি ছিল একটা ছোট একটা পিতলের ছোট একটা বাটি ছিল, বাটিটার মধ্যে আয়াতুল কুরসি লেখা ছিল, আমার বাবা আজমির থেকে নিয়ে এসেছিল। আমরা ওইটাতে করে জমজমের পানি খাই, বা ওইটা আমরা এই কাজে ইউজ করি, যে খারাপ লাগলে বা যদি যে কোনো কারণে আমরা জমজমের পানিটা ওই বাটিতে খাওয়ার চেষ্টা করি, এমনি আমাদের মানে ভাল লাগে ওই ইয়াটাতে,
মানে আমার বিশ্বাস ওটাতে। তো সেই ক্ষেত্রে এইভাবেই ওটার মধ্যে পানি নিয়ে আমার বোন চারকুল পরে আয়াতুল কুরসি পরে ওটা ফু দিয়ে আপুকে একটু খাওয়ানোর চেষ্টা করে, যে এরকম করতেছে কেন হঠাৎ, প্লাস হচ্ছে মানে কোনো মানে হঠাৎ করে মানে খুব হাইপার উনি করতেছে কিন্তু কথা বলতে পারতেছে না, মানে স্ট্রোক করলে যেরকম হয়। তারপরে এরকম দেওয়ার চেষ্টা করি এবং যখন শরীরে একটু ছিটানোর চেষ্টা করি তারপর থেকেই মানে মুখ ছুটে যায়, ও বাবা গো, মা গো, ঠিক আছে চলে যাচ্ছে, বা এরকম আমি পারতেছি না, খুব ব্যথা, ঠিক আছে, এরকম মুখ করতেছে, আর চোখ টোক বড় হয়ে লাল হয়ে উল্টায় যাচ্ছে। এতক্ষণ চোখ বন্ধ ছিল, চোখ খুলতে পারছে না, চোখ উল্টায় যাচ্ছে। তার আর হচ্ছে মানে ওনারা আমি আমার বোন আমরা 2-3 জন মিলে ধরে রাখতে পারতেছি না, মানে উনি মানে পেটের দিক থেকে বুকের দিক থেকে উঠে বসে যাচ্ছে, গড়ায় পড়ে যাচ্ছে খাটের থেকে। তার একটু পরে তখন তো অলরেডি সূরা ইয়াসিন পড়া শুরু মানে পড়তেছিল তখন আমার বোন, তারপরে আমি আমার বোন, আমরা দুজনই আর কি চারকুল তারপরে আয়াতুল কুরসি পড়ি, এবং পড়ে যখন ওনার 2 কানের পাশে 3টা তালি দেই, তারপরে আস্তে আস্তে মানে ওনার মানে এই জ্বালা পড়া বা ওনার অস্থিরতা আস্তে আস্তে কমে গিয়ে আস্তে করে উনি মানে ঠান্ডা হয়ে ঘুমায় যাওয়ার পরে এর মধ্যে আমরা আমাদের পাশে তখন শুক্রবার ছিল, তো সেই ক্ষেত্রে সব আশেপাশের ফার্মেসি গুলো বন্ধ ছিল। আমাদের পরিচিত একটা মানে এমবিবিএস করা ডাক্তার ছিল, ওনাকে নিয়ে এসে চেক আপ করালাম যে কোনো প্রবলেম কিনা, বা বিপি কেমন বা ব্লাড প্রেশার কেমন আছে, সবকিছু উনি চেক করলো, সবকিছু অ্যাজ ইউজুয়াল ফাইনাল, উনি ঘুমাচ্ছে। উনি ভাইয়া জিজ্ঞেস করলো কি হয়েছে, আমরা বললাম যে না সকালে একটু এরকম প্রবলেম হয়েছিল, একটু মানে অস্থিরতা করতেছিল, এই জন্য আর কি এখন একটু আগে না খেয়ে ঘুমায় গেছে, এই জন্য আর কি ভাই আপনাকে ডাক্তার আনা হয়েছে। তারপরে আপু উঠলো বিকেলের দিকে উঠার পর তার শরীরে অনেক ব্যথা, এবং মানে আপুরা যখন ওনার গাটা চেক করলো তখন দেখলো পিঠের মধ্যে ছোট ছোট বাচ্চার অনেকগুলো থাপ্পড় দিয়ে যেরকম চাক হয়ে থাকে এরকম কয়েকটা দাগ। আর হচ্ছে আপুরা তেমন আর তখন কিছু বলা হয় নাই। তারপরে যখন আপু একটু ঠান্ডা হলো, ভাত খাওয়ানোর পরে আপুকে জিজ্ঞেস করা হলো যে মানে কি তোমার কি কোনো সমস্যা হয়েছিল বা কি হয়েছিল, মানে কোনো প্রবলেম হয়েছিল। তখন উনি বললো যে এরকম তেমন তো আমার কাছে তেমন কোনো প্রবলেম হয়নি, বাট আমি যেটা দেখলাম যে ফারদিন বাসায় এসে দৌড়ায় এসে খালামণিগুলো ধরার জন্য যখন আসতেছিল, একটু পরে যখনই মানে একটু ক্লোজ দিকে আসতেছিল তখনই আর কি দেখলো যে ফারদিনের মতনই বয়সী, মাথাটা বড়, একটা বামুন টাইপের কিছু একটা মানে ওনার কাছে দৌড়ায় আসলো, ঠিক আছে, মানে আস্তে আস্তে দেখলো যে এরকম আসলো, এবং যতই কাছে আসার পর একটা বাতাস লাগলো ওনার শরীরে। তারপর থেকে আর ওনার কিছু মনে নেই। আর হচ্ছে তারপরে আমাদের তখন মনে আসলো যে আপু তো কিছু একটা লেখছিল, কিছু দাগাইছিল, দেখি কি আছে ওটার মধ্যে লেখা ছিল যে এরকম মানে আমাদের ফ্যামিলিতে ফুয়াদের অনেক বিপদ, মানে আমার অনেক বিপদ, ঘরে 4 কোণা আজান দাও, আর হচ্ছে বাচ্চার পকেটে একটা তাবিজ, ঠিক আছে, এই টাইপের কিছু একটা ছিল, এই টাইপের একটা ভাঙা লেখা ছিল বা হাত দিয়ে। তারপরে যা আমার ভাইগনার তো দুপুরবেলা গোসল করানো হয়েছে, যেই কাপড়টা ময়লা ছিল সেই কাপড়টার ঠিকই ওই প্যান্টের পকেটে যা দেখি ওই তাবিজটা, যেটা আমি ফেলে দিয়েছিলাম। তারপরে আমি বুঝছি যে এই তাবিজটার কারণে বা হয়তো ভর দুপুরের কারণে কিছু একটা আসছিল ওই কবুতরটার মাধ্যমে, তো আমি ওই তাবিজটা নিয়ে পুরায় ফেলার পর পরের দিন আমি যখন ছাদে যাই দেখি যে ওই কবুতরটা কোনো প্রবলেম ছাড়া, কোনো ব্লিডিং নাই, কোনো মানে কোনো ইঁদুর বা বিড়াল বা কাক কোনো কিছুর অ্যাটাক ছাড়াই কবুতরটা মরে পড়ে আছে। এখন এই হচ্ছে আমার ঘটনা ছিল, বাট এরপরে তার আমার কোনো প্রবলেম হয়নি। বাট এই ঘটনাটা শেয়ার করার মানে মূল কারণ হচ্ছে যে আমরা মাঝে মধ্যে রাস্তা থেকে বা হচ্ছে দেখি যে আমাদের বাড়ির আঙিনায় বিভিন্ন পাখি, কাক, তারপর বিড়াল এগুলো আসে, আমরা অনেক বাজেভাবে ট্রিট করি। সো আমাদের একটু বুঝে শুনে বা আমাদের ব্যাপারগুলো একটু চিন্তা ভাবনা করে আমাদের করা উচিত। এই ছিল মানে আপনি বলতে চাচ্ছেন যে এদের সাথে অনেক কিছু অনেক সময় আমাদের বাসায় ঢুকে পড়ে। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ আপনার এখানে এসে ঘটনা শেয়ার করার। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব। আমি মোহাম্মদ খাইরুল কবির, ডেমরা থেকে আসছি। আপনাকে ধন্যবাদ এত দূর থেকে আসার জন্য। থ্যাংক ইউ রাসেল ভাই, ইউ আর মোস্ট ওয়েলকাম। আমি আজকে ঘটনা বলবো শান্তিবাগের ঘটনা। এলাকাটার নাম শান্তিবাগেরই, ওটাকে আগে আপনার খান বাহাদুর মাঠ বলতো, এখন বর্তমানে চৌধুরী বাড়ি বলে। তো ঘটনা যাচ্ছি, বাড়িটার বর্ণনা দিচ্ছি। মেন রাস্তা থেকে বাড়িটা দিচ্ছি লং ডিস্টেন্স, হাতের বাম পাশে ছিল আপনার পরিত্যক্ত একটা কারখানা, ডান পাশে ছিল আমাদের বাড়িটা, আর সোজা একটা বাড়ি ছিল। তো এটা 72 থেকে 75 দিকের একটা ঘটনা। আমার খালার সাথে ওনার দেখা। তো উনি একদিন রাত্রের বেলা সোজা যে বাড়িটা ছিল ওই বাড়িতে আপনার টিভি দেখতে যায়।
তো টিভি দেখতে ফেরার পথে তখন রাত্রের কয়টা 8টা 8:30 এরকম বাজবে। তুমি উনি আসার পথে তো হঠাৎ মেইন গেটটা যেটা ক্রস করে বাম দিকে আমাদের বাড়িতে ঢুকবে, তখন উনি গেটের কাছাকাছি আসতে দেখে যে গাছ থেকে মানে কাঁঠাল গাছ বা তাল গাছ ছিল, জি, ওখান থেকে একটা পা নিচে ঠিক মাটির দিকে শুধু একটা পা থাকে হাঁটু পর্যন্ত, শুধু পা? হ্যাঁ, শুধু পা। মানে উনি জাস্ট হাঁটতেছে, হঠাৎ করে ওনার সামনে এটা পাটা পড়ে যায়, দেখে মানে উনি উপরের দিকে তাকাই থাকে, কিন্তু উপরের দিকে তাকাই দেখে যে ওনার কোনো কিছু দেখা যাচ্ছে না, শুধু পাটা দেখা যাচ্ছে। এটা দেখে উনি চিৎকার মানে ওখানেই সেন্সলেস হয়ে যায়। তো বাকি যারা ছিল টিভি দেখার জন্য, ওনারা ফেরার পথে দেখে যে উনি সেন্সলেস আছে ওখানে। তো ওনার বাবা মা ওনারা এসে ওনাকে নিয়ে যেয়ে জিজ্ঞেস করতে, তো উনি বলে যে হ্যাঁ উনি এটা দেখছে। তো তারপরে আবার ঠিক তারপরে কয়েকদিন পরই উনি দুপুরবেলা আর কি খেলা করতেছিল, তো হঠাৎ টয়লেট চাপে, তখন টয়লেটে যাওয়ার পরে দেখে যে উনি টয়লেটটা ছিল এরকম উপর দিয়ে খোলা ছিল, তো ওনাকে ডাকতেছে পরে উনি তো চারিদিকে বন্ধ থেকে উপর দিকে তাকায় দেখে যে গাছ থেকে ওনাকে ডাকতেছে। উনি এটা দেখে মানে সাথে সাথে বেরে মানে উনি চিৎকার দিয়ে ওনার বাবার নাম বলে চিৎকার দিয়ে বা সেন্সলেস হয়ে, তো সেন্সলেসের পরে ওনাকে আবার জিজ্ঞেস করে, জন সেন্স ফিরে জিজ্ঞেস করার পরে বলে যে উনি এই দেখছে। তো দেখার পরে এরকমই প্রায় ওই সময় সবাই এরকম দেখতো যে বাচ্চারা খেলতে গিয়ে মানে ওনারা যখন খেলতে যেত গাছের নিচে গেলে থুতু মারতো, পানি ছেড়া দিত, ঢিল মারতো। তো এরকম হওয়ার পরে তো ওনার বাবারা বললো কি যে না, এটাকে একটা ভিত করা দরকার, বন্ধ দিবে আর কি। তো ওনার বাবা একটা হুজুর এনে তো চারিদিকে বন্ধক দিল, কিন্তু কয়েকজন ছিল, তো একজন যাবে না বলে দিছে আগে থেকে যে না একজন যাবে না। তো যাক, ওটা ছিল একটা ঘটনা। তো আমাদের বাড়িতে এখন আমরা যে সাইডে ছিলাম, তো এল সাইডের বাড়িটা, তো এল সাইডের ভিতরে এল সাইজে হচ্ছে 3টা রুম ছিল। তো 3 রুমের একদম কর্নারে আমাদের এই পুরো বাড়ির ভিতরেই প্রত্যেকটা সাইডেই বাড়ি ছিল, রুম ছিল। রুমগুলোর পিছনে ছিল টয়লেট গুলা, জি হ্যাঁ, রুমগুলোর পিছনে টয়লেট গুলা। তো একদিন তো আমার এক মামার বাবা উনি টয়লেটে যাবে, মানে আমাদের সাইডের এল সাইডের বাড়িতে, তো টয়লেটে যাবে। তো টয়লেট থেকে ফেরার পথেই হঠাৎ করে ওনাকে ওনার গায়ে একটা থাপ্পড় আসার পরে উনি মানে ওখানে স্তব্ধ হয়ে বসে থাকার পরে তো যখন প্রায় তখন হবে যে রাত্রে হবে 10টা 11টা এরকম হবে, তো বাড়ির আরো কয়েকজন লোকজন যখন আসে দেখলো যে উনি এখানে বসে আছে, তো বসে আছে, ডাক দিতেছে, কোনো কথা বলতেছে না। তো তাকায় দেখে যে ওনার গালের ভিতরে একটা থাপ্পড়ের দাগ। আচ্ছা, থাপ্পড় দাগ। তো ওনাকে জিজ্ঞেস করলে তো উনি কোনো কিছু বলতে পারতেছে না। তো এরকম 4-5 দিন পরে উনি মানে এরকম কোনো খাওয়া দাওয়া নাই, কোনো কিছু নাই, কিছু বলতে পারে না। তারপরে 4-5 দিন পরে উনি মারা যান। আচ্ছা, তারপর হচ্ছে এবার আমি যেটা দেখছি সেটা হচ্ছে একদিন রাত্রেবেলা হঠাৎ করে এরকম পর্সার মানে আমার এরকম টয়লেটে চাপ দেয়। তো আমি রুম থেকে মানে উঠে একদম শোয়া থেকে উঠে বসে পড়ি। হ্যাঁ, উঠে বসে পড়ি। তো আমার রুমটা ছিল এরকম দেয়াল অর্ধেক, আর উপরে ছিল বেড়ার মতো। তো বেড়ার একটা ফুটা দিয়ে প্রায় 5-6 ইঞ্চি ফুটা দিয়ে আমি দেখি যে সামনে একটা সাদা কাপড় নড়তেছে মানে যাচ্ছে আর কি, মানে যাওয়াটা শেষ হচ্ছে না, কাপড়টা নড়তেছে। তো হঠাৎ এটা আমি দেখি, আমি ভয় পেয়ে আমি শুয়ে পড়ি। তারপর দেখি কিছুক্ষণ পরেই যে হঠাৎ করে আমার ডান পাশে ছিল দাদি, তো হাত দিয়ে দেখি দাদি নেই। তো বাইরে দেখি কিছু লোকজনের শব্দ হইতেছে। তো লোকজনের শব্দ দেখে মানে আমি একটু সাহস পাই যে না একটু দেখি যে কি হয়েছে। তো বাইরে যেয়ে দেখি যে বলতেছে যে অমুকের আম্মাকে আপনার ধরছে, ঝিন ধরছে, আম গাছের উপরে বসে আছে। তো এটা আমরা সবাই বাড়িতে কয়েকজন যখন ছিল, বাইরে ছিল, তো আমরা কয়েকজন যা দেখার চেষ্টা করি। তো ওনাকে 4-5 জন মানে লোক যে ওনাকে টাইনা হেসে নামাইতে পারতেছে না, এরকম একটা অবস্থা। তো অনেক কষ্ট করে নিচে নামানোর পরে তো রুমে নিয়ে ওই দিন হাত পা বাইরে রাখেন। মানে ওনার চেহারাটা ছিল এরকম যে উনি রাগারাগি এরকম মানে ধস্তাধস্তি করতেছে এরকম। তো বাইরে রাখার পরে পরের দিন সারাদিন বাইরে রেখে সন্ধ্যার দিকে ওজা আসে ঝাড়া দেন। তো ওজা দিয়ে অনেকক্ষণ ঝাড়ানোর ব্যবস্থা করে। তো তখন উনি বলে যে উনি রাত্রেবেলা চুল ছেড়ে কেন বেরোইছে, কিন্তু ওনাদের মাঝখান দিয়ে উনি যাচ্ছে, দেখে ওনাকে ধরছে, ওনাকে ছেড়া যাবে না। তো অনেকক্ষণ ইয়েটে করার পর ওনাকে বের করার পরে তো উনি চলে গেল। তো তার ঠিক 2 দিন পরেই আমার দাদি যখন রুম থেকে বেরো, তখন শান্তিবাগে মানে আমাদের ওই এলাকাটায় খুব পানির সমস্যা ছিল। তো এই কারণেই সকাল উনি উঠে মানে খুব ভোর বলতে তখন প্রায় 3টার মতো বেজে যাবে, উনি উঠছে, ওইটা বাইরে যাবে, যা দেখে যে এখন ওই দূর থেকে দেখতেছে যে ওই বাথরুমগুলোর সামনে একজন হাতে বদনা নিয়ে দাঁড়ায় আছে।
বদনাম দিয়ে দাঁড়ায় আছে, তো উনি সামনেই গেল। সামনে যেয়ে দেখে যে 3টা বাথরুমই খোলা, বাট উনি বদনাম দিয়ে দাঁড়ায় আছে। দাদিকে দেখে বলতেছে কি যে এই বাথরুমে যাবি? কয় যে হ্যাঁ যাবো। পরে বলতেছে যে ঠিক আছে যা, কিন্তু ওই কর্নারটাতে যাইছে, এই 2টা ভালো না। যখন এই কথাটা বলছে তখন উনি বুঝতে পারছে যে না, সামনের 2টা তো ঠিক আছে, তো ওই 2টাতে এমনিতেই খারাপ, দিনের বেলা কেউ যাইতেছে না, কিন্তু আমাকে এই 2টা বাদ দিয়ে বললো যে ওইটাতে যাইতে। তো উনি কি করলো, যখনই বুঝতে পারার পরে সাথে সাথে উনি বললো যে না, এখানে পানি পড়তেছে, তো আমি বালতিটা নিয়ে আসি বইলা ওনাকে অনেক বলতেছে যে যা, এখন যা, আমার হাতে বদনাটা আছে, এটা নিয়েই যা, ওইটা পরে আনিস। তো উনি বলতেছে যে না, পানি পড়তেছে, পানিগুলো নষ্ট হবে, আমি যে বালতিটা নিয়ে আসি। তো উনি বালতিটা আনতে গেল, বালতিটা আনতে যেয়ে দেখে যে ওই যেই মহিলাকে এখানে দেখছে, ওই মহিলা মাত্র দরজা খুলে রুম থেকে বেরিয়েছে। পরে বলতেছে যে আমি আগেই সন্দেহ করছি যে ওটা তুই না, মানে ওকে যখন বলছে ও সাথে সাথে বুঝতে পারছে। মানে আপনার এই যে ঘটনাটা, এই ঘটনার মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটা কোন জায়গায় যদি আমাকে একটু বলতেন? এখানে মানে এই বাড়িটা এরকম ছিল যে এখানে মানে কয়েকজন মানে এরকম কয়েকদিন পর পর এরকম দেখতো আর কি, কিন্তু কাউকে ক্ষতি করতো না, কিন্তু একজনকেই জাস্ট থাপ্পড় মারার পরে উনি কয়েকদিন মানে কোনো কথা বলতে পারে নাই, তারপরে উনি মারা গেল। আপনি ওই বাসায় বা ওই জায়গায় আপনি কোনো কিছু এক্সপিরিয়েন্স করেছেন বা কখনো কিছু দেখেছেন? আমি দেখি নাই, কিন্তু আমি যেটা দেখছি, আমি আমার দাদির সাথে যারা ছিল তো তাদেরকে আমি দেখছি। আচ্ছা, হ্যাঁ, তো আমি দাদিরটাও যাচ্ছি। তো এখন একদিন রাত্রে আমি শুয়ে আছি, তো দেখলাম যে হঠাৎ করে আমি যখন ডান দিকে করি, দেখি যে দাদি নাই। তো অন্ধকার অনেকক্ষণ তাকায় থাকার পর দেখি যে আমার ডান পাশে উপরে মানে উপরের দিকে উনি বসে আছে, কথা বলতেছে, ওনাকে থাপ্পড় দিতেছে আর বলতেছে যে আমার এই ভুল হবে না, আমি আর এরকম করব না। কিন্তু কে বলতেছে মানে আপনি দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, আমি দেখতে পাইতেছি না, কিন্তু ওনার কথাগুলো আমি শুনতে পাইতেছি, কিন্তু প্রশ্ন যে করতেছে ওনাকে দেখতে পাইতেছি না। তো পরদিন সকালবেলা যখন আমি দাদিকে জিজ্ঞেস করলাম, তো উনি আমাকে কিছুই বললো না, এরাই গেল কথাগুলা। তো তার কিছুদিন পর আমি যখন গ্রামের বাড়িতে যাই, দাদির সাথেই থাকি, তো একদিন রাত্রেবেলা দেখি যে অনেক খাটের ভিতরে অনেক শব্দ হইতেছে, নড়াচড়ার শব্দ হইতেছে। আমি দেখলাম যে দাদি বসে আছে, বসে মানে টানাটানি করতেছে, একটা রশি টানতেছে আর কি দেখলাম। তো সকালবেলা উঠে আমি ওটা দেখলাম যে রশিটা একদম মানে বাড়ির রুম থেকে ক্রস করে আপনার পাকের রুমের উপর থেকে একটা তেঁতুল গাছের উপরে বাঁধা একটা টিন, তো ওইটার শব্দ হইতেছিল গতকালকে রাতে যেটা শুনছি। তো ওনাকে জিজ্ঞেস করার পরে উনি ওইটাকে এড়াই গেল, কিছুই বললো না। ঠিক ওই দিন রাত্রেবেলা আমি যেটা দেখি যে ওই সেম ঘটনা, যে দাদি নাই, তো হঠাৎ করে দেখি যে আলো জ্বলতেছে, কিন্তু এক পাশে আলো হয়ে আছে, এক পাশে এক সাইড অন্ধকার, এক পাশে আলো। মানে বাম পাশে ছিল 2টা বড় বড় মাটির পাতিলার মতো, যেটা গ্রামের ভাষায় বললো মূর্তি বলতো আর কি। তো ওখানে আমি দেখছি যে ওখানে শব্দ হইতেছে, কথা বলার। তো আমি আস্তে আস্তে আমি বাম পাশে যেয়ে আমি দেখি যে যেহেতু দাদি আছে সমস্যা নেই। তো ওখানে আমি দাদির ওখানে যেয়ে দেখতে যেয়ে যখন বসে দেখলাম, তো হঠাৎ করে দেখি দাদি আমার পাশে হঠাৎ করে পড়ে গেছে, মানে থাপ্পড় দিছে, ঠিক আমার দিকেই পড়ছে। তো আমি ভাবছি যে হয়তো আমাকে দেখে আমাকে দেখতেছে, মানে চুলগুলো একটু এলোমেলো ছিল, থাপ্পড় মারার সাথে সাথে চুলগুলো এলো হয়ে একদম এই পাশে চলে আসছে। হ্যাঁ, তো আমার দিকে আমি দেখে ভয় পেয়ে আমি ভাবছি যে হয়তো আমাকে দেখছে, কিন্তু পরে আমি কি করলাম, সাথে সাথে উনি ঘুরে গেল পরে আমি ওই সাইডে দেখার চেষ্টা করলাম, যে আমি দুইজনকে দেখলাম, দুইজনকে সাদা পাঞ্জাবির মতো, মানে এরকম পাগড়ি পরা আমি এখন পর্যন্ত অনেক জায়গায় ঘুরছি, অনেক জায়গায় গেছি, কিন্তু এরকম পাগড়ি পরা আমি কোথাও দেখি নাই, মানে এত সুন্দর পাগড়ি পরা। ওই তখন বলতেছে আর কি যে বলতেছে যে আমার এই ভুলটা হবে না, তুই তো বারবার এই ভুল করিস, তো এই জন্য তো আর এটা শাস্তি পাইতেই হবে। মানে ওনার ঘটনা হচ্ছে যে উনি আমরা যখন গেছি অনেক কিছু নিয়ে গেছি, এগুলার নেওয়ার সাথে সাথে ওনার জন্য আলাদা আলাদা করে রেখে দিতে হবে, এবং উনি কোথাও গেলেই ওনাদের খাবার টাবার দিয়ে যেতে হয়, না হয় ওনাকে মাইর দেয়, এরকম মারামারি করে। তো তার কয়েকদিন পরেই, তো একদিন সকালবেলা ফজর নামাজের সময় দাদি উঠছে, ওঠার পরে আপনার ইয়েতে গেল উজু করার জন্য পুকুরে। তো ওই দিনও মানে এরকম হয়তো কোনো কিছু দিতে ভুলে যাওয়ার কারণে ওনাকে থাপড় দিয়ে পুকুরে ফালাই দিছে। পুকুরে ফালাই দেওয়ার পরে পুকুরে শব্দটা ধরেছে, পাশে আশেপাশে কয়েকজন দেখে আপনার ওনাকে নিয়ে আসলো। তার ঠিক কয়েকদিন পর দাদি মানে সেন্স আর জবাবটা কোনো কিছু বলতে পারে না, একদিন ঘটনায় উনি সব বললো আর কি, যে অনেকক্ষণ চুপ করে বসে থাকতো, মানে চোখ বড় বড় করে থাকতো। মানে আমি বুঝতে পারছি না তারপরে কি হলো, মানে আপনার দাদির সাথে আপনি যখন কথা বললেন, ওই দুটো লোকের ব্যাপারে তো আপনি নিশ্চয়ই কথা বলেছিলেন, তখন তিনি কি বলেছেন? তখন আমাকে যখন দুইজনকে দেখছি, দেখার পর আমি দাদিকে পরের দিন জিজ্ঞেস করলাম যে এই দুইজন কে,
এই দুইজন কে ছিল? তো বললো যে তুই দেখছিস? আমি বলছি হ্যাঁ আমি দেখছি, আজকে কিন্তু বলতে হবে কারণ আমি দেখছি গতকালকে। তো উনি বললো যে তো যখন দেখছো দেখে সাথে সাথে পায়ে ধরতে পারলি না? আমি পায়ে ধরবো? এত রাত্রেবেলা ওনারা দুইজন আপনাকে মারতেছে আর দরজা বন্ধ, কিন্তু ওনারা কিভাবে আসলো? তো ওনাকে মারতেছে, আমি মায়ের দেখে আর আপনার দেখলাম যে চেহারাটা ভুলে গেছে। আচ্ছা, কে ছিল ওনারা, কি বললেন? হ্যাঁ, তো উনি বললো যে ওনারা ছিল, মানে আমার কিভাবে বলছে যে ওনারা ছিল জিন, যে ওনারা ভালো, ওনারা ভালো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সো এরকম আপনার দাদির কাছে মাঝে মাঝে এরকম মানুষজন আসতেন তার মানে? হ্যাঁ, মাঝে মাঝে আসতেন। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে ধন্যবাদ। আমি দেখ শেয়ার করেন, পড়ছি যেভাবে লিখেছেন ঠিক সেভাবেই। রাসেল ভাই নমস্কার, আমি নিপু আচার্য, বর্তমানে একটি বেসরকারি এনজিওতে ম্যানেজার হিসেবে কর্মরত আছি। সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি 2000 সনের, তখন আমি 8ম শ্রেণীর ছাত্র। প্রচন্ড দরিদ্রতার কারণে এই অভাবের সাথে সংগ্রাম করে সে সময়টা আমি পার করছি। পরিবারে নিদারুণ দৈন্যতা থাকার কারণে মন চাইলেও ভালো কিছু খেতে পারতাম না। এমনই অবস্থার মধ্য দিয়ে সময় পার করছিলাম। হঠাৎ একদিন আমার পাশের বাসার এক দাদু আমাকে বলল, নিপু, দত্তবাড়ির এক লোক মারা গেছে, পোড়াতে যাবি? উল্লেখ্য, ওই দাদু আমাদের অত্র এলাকায় মানুষ পোড়ানোর জন্য বিশেষভাবে পরিচিত ছিল। তো দাদুর সাথে জীবনে প্রথম মানুষ পোড়াতে গেলাম। সত্যি বলতে কি, তখন পোড়াতে গেলে শ্রাদ্ধ খেতে পারবো তাই গিয়েছিলাম। এভাবেই শুরু হলো আমার মানুষ পোড়ানোর কাজ। এরপরে কোথাও মানুষ মারা গেলেই ডাক আসতো পোড়ানোর জন্য, আর আমিও ওই ডাকে সাড়া দিতাম। এভাবেই মানুষ পোড়ানোর নেশা হয়ে গেল আমার, আর আমিও শ্রাদ্ধ খেতে যেতাম। এভাবে কেটে গেল 2 বছর। আমি হয়ে গেলাম এলাকা জুড়ে নাম করা ডোম। আমার এখন 32 বছর বয়স চলছে। আপনাকে বুঝাতে পারবো না যে কত মানুষ এই 2 হাতে শ্মশানে পুড়িয়েছি। এই অভ্যেসটা আজও পুরোপুরি ছাড়তে পারিনি আমি। মানুষ পোড়ানোর এক ভয়ঙ্কর শিক্ষা আজ আপনার সাথে শেয়ার করলাম। ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটি 2004 সনের। আমার বন্ধুর নাম প্রকাশের অপারগতায় ক্ষমা চেয়ে নিলাম। সেদিন অন্যান্য দিনের মতোই আমি টিউশনি করতে গিয়েছিলাম। তখনও আমাদের গ্রামের সব জায়গাতে বিদ্যুৎ পৌঁছায়নি। গ্রামের অনেক অংশই বিদ্যুৎবিহীন ছিল, তাই হাতে একটা হ্যারিকেন নিয়ে টিউশনি করতে গিয়েছিলাম। যাবার সময় প্রচন্ড বৃষ্টি ছিল, তাই ওই সময়টা ছিল আষাঢ় মাস। জোয়ারের পানিতে আমার ছাত্রর বাড়ির রাস্তা ডুবে গিয়েছিল। হাঁটু সমান ওর মধ্য দিয়ে আমি যাচ্ছিলাম। কিছু দূর হাঁটার পরে আমি পানির মধ্যে পিছলে পড়ে যাই। আমি স্পষ্টত হ্যারিকেনের আলোয় দেখি এক বৃদ্ধ বয়সী মহিলা পানিতে শুয়ে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে হাসছে। দেখে যত না ভয় পেয়েছে তার চেয়ে বহুগুণ চমকে গিয়েছিলাম। উনি এখানে শুয়ে আছেন কেন? চিৎকার করতেও পারছিলাম না, মান সম্মানের ভয়ে যে আমার ছাত্রর বাসা প্রায় কাছেই, আমি চলে এসেছি। ওরা শুনলে কি ভাববে? 3-4 সেকেন্ড পরেই সেই বৃদ্ধ মহিলা রাতের কালো অন্ধকারে মিলিয়ে গেল। সেদিন আর পড়াতে পারিনি আমি। কিছু সময় ওদের বাসায় বসে আবার বাড়িতে চলে আসি। রাতে খাবারের শেষে আনুমানিক 10টার দিকে কেউ একজন আমার নাম ধরে 3-4টা ডাক দিল। ঠাকুমা দরজা খুলতেই দেখি শম্ভু কাকা, আমার এক বিশেষ বন্ধুর ছোট কাকা। শুনতে পেলাম আমার ওই বন্ধুর মা মারা গেছেন একটু আগেই। উল্লেখ্য যে উনি বহুদিন ধরেই বিছানায় শয্যাশায়ী ছিলেন।
তাই তাকে কেউই পোড়াতে রাজি ছিল না। ওই দিন কেন যেন আমার যেতে ইচ্ছা করছিল না। একে তো সেই ঘটনা মনের মধ্যে উঁকি মারছিল, তারপরে অন্ধকার রাত, বৃষ্টি, সব মিলিয়েই আমার মন যেতে চিচ্ছিল না। ওনার পীড়াপিড়িতে একসময় আর না যেয়ে পারলাম না। আমার মনে হলো, আর যাই হোক, আমার বন্ধুর মা তো, যাই, কিছু হবে না। রীতিমতো আমি আর সেই দাদু গেলাম পোড়াতে। মানুষ যে কতটা বিবেকহীন হতে পারে সেটা সেদিন বুঝতে পেরেছিলাম। বাড়ি ভর্তি ঘর, প্রায় 15 ঘর বাসিন্দা, কিন্তু সবাই দরজা বন্ধ করে রেখেছে, কেউ এগোয় না, কেননা সে অসুখে মারা গেছে। আষাঢ় মাস, রাত প্রায় 1টা বেজে গেছে। শ্মশানে মরদেহ তুলে আগুন জ্বালাতে মানুষ মাত্র আমরা 5 জন। একটা খালের পাশেই ওদের শ্মশান খোলা ছিল। এরপরে শুরু হলো অদ্ভুত সব ঘটনা। লাশের গায়ে আগুন লাগার প্রায় 20 মিনিট পরে লাশ শ্মশান থেকে ছিটকে পড়ে গেল। সত্যি বলছি, মনে প্রচন্ড ভয় লেগেছিল সেদিন। দাদু বলল, লাশের রগে টান মেরেছে। আমার শ্মশান সাজিয়ে ওই আধ পোড়া লাশ শ্মশানে তুলে বলহরি হরি বল বলে আবার আগুন জ্বালালাম, কিন্তু লাশের গায়ে আগুনই লাগছে না। এভাবে প্রায় ভোর রাত পর্যন্ত লাশ পোড়ানোর সব চেষ্টাই করেছি, কিন্তু লাশ পুড়ছিলই না। চারিদিকে শুনশান নীরবতা। আমরা মাত্র 5 জন লোক। অঝরে বৃষ্টি পড়ছে, রাতের শেষ ভাগ। দূরে কুকুরগুলো করুণ ভাবে ডাকছে। এভাবে যেহেতু লাশ পুড়ছেই না, এবার আমার বন্ধুর মামা সিদ্ধান্ত নিলেন লাশ গঙ্গায় দান করবেন। অবশেষে আমরা কলা গাছের ভেলা বানিয়ে ওই আধপোড়া লাশের শরীরে 8-10 খানা ইট বেঁধে ওই ভেলায় করে খাল বেয়ে নদীতে নিয়ে গেলাম এবং নদীর মাঝখানে যেয়ে ওই লাশ ডুবিয়ে দিয়ে আসলাম। সেই রাতে আর তেমন কিছুই হয়নি। ঠিক পরের দিন আমি আবার নিয়ম মতো রাতে হ্যারিকেন নিয়ে টিউশনিতে গেলাম। টিউশনি শেষ করে আমার বাসায় আসার পথে একটা ব্রিজ পড়ত। গ্রামের রাস্তায় বৃষ্টি থাকার কারণে একদমই নীরব ছিল জায়গাটা। আমি ব্রিজ পার হয়ে আসছি, হঠাৎ নদীর দিকে দৃষ্টি যেতেই আমি স্পষ্টত দেখছি গতরাতে আধ পোড়ানো সেই লাশ নদীর ওপর দিয়ে হেঁটে হেঁটে আমার দিকে এগিয়ে আসছে। আমি যে অন্যদিকে দৌড় দেব সেই শক্তি আমার গায়ে ছিল না। দেখছি আমার কাছাকাছি এসেই তার পোড়া ডান হাতখানা আমার গলার দিকে লম্বা করে এগিয়ে দিচ্ছে। আমি চিৎকার করতে চাইলেও আমার গলা থেকে কোনো শব্দই বের হচ্ছিল না। যেটুকু মনে পড়ে, আমি ব্রিজের ওপরে থানার ঘাটে শুয়ে আছি, আর আমার চারপাশে অনেক মানুষ, মা, ঠাকুমা আমার মাথার কাছে বসে কান্না করছে। আজও আমি কোনো মৃত্যুর সংবাদ শুনলেই কেন যেন পোড়াতে যেতে ইচ্ছে করে। সেই নেশা আজও কাটেনি। আজও শ্রাদ্ধ খাওয়ার জন্য নয়, একমাত্র নেশার কারণেই পোড়াতে যেতে ইচ্ছে করে। কিন্তু যখনই ওই কথা মনে পড়ে, পা বাড়াতে বড্ড ভয় হয়। সেই ধ্বনি, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। নিপু আচার্য, মেরুলবাড্ডা, ঢাকা। তো এই ছিল আমাদের প্রথম ঘটনাটি, যেটি একটা ইমেইল এবং আপনাদের কাছে আমি পড়ে শোনালাম। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি টিএম সালমান, রাজশাহী থেকে লিখছি। সামনে আমার এইচএসসি পরীক্ষা হওয়ায় স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করা সম্ভব না, ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটি আমার এক আন্টির জীবনের নির্মম সত্য, যার প্রথম অংশ শুনেছি আন্টির মুখে এবং শেষটা প্রত্যক্ষ করেছি আমি নিজে। সঙ্গত কারণে কারো নাম প্রকাশ করছি না। আন্টি যখন ক্লাস 8-এ পড়ে তখনই তার বিয়ে হয়ে যায়। বিয়ের কিছুদিন পরেই আন্টি হঠাৎ অসুস্থ হয়ে যান। কারণ ছাড়াই অজ্ঞান হয়ে যাওয়া, খিঁচুনি হওয়া সহ নানা অনেক জটিলতা দেখা দেয়।
অনেক ডাক্তার দেখানোর পর যখন সমস্যা সমাধান হয় না এবং আন্টির অবস্থা খারাপ হতে থাকে, তখন একজন ভালো কবিরাজের কাছে তাকে নিয়ে যাওয়া হয়। কবিরাজ আন্টিকে দেখে বলেন এইটা স্বাভাবিক অসুস্থতা না, তাই ডাক্তার দেখিয়ে বা ওষুধ খেয়ে কোনো লাভ নেই। তিনি বলেন আন্টিকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এবং তার এক নিকট আত্মীয় করেছে কাজটি। এই কথা আঙ্কেল বিশ্বাস করতে নারাজ। তখন কবিরাজ বলেন যে বিশ্বাস না হলে বাড়িতে গিয়ে আপনি আপনার ঘরের দরজার নিচে খুঁড়ে দেখুন, একটা বোতল পাবেন, বোতলটা আমার কাছে নিয়ে আসবেন। এরপর কবিরাজের কথা অনুযায়ী বাড়িতে ফিরে আঙ্কেল ঘরের দরজার নিচু হয়ে খুঁড়ে একটা বোতল পান এবং বোতলটি কবিরাজের কাছে নিয়ে যান। বোতলের মধ্যে আন্টির শাড়ির আঁচল থেকে কেটে নেওয়া এক টুকরো কাপড় পাওয়া যায়, সেখানে কুফরি কালাম লেখা ছিল। এরপর কবিরাজ সেটা পুড়িয়ে দেয় এবং আন্টি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। কিন্তু আঙ্কেল কিছুতেই বিশ্বাস করতে চাচ্ছিলেন না যে ব্ল্যাক ম্যাজিক তার কোনো আত্মীয় করেছে। সমস্যা এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু হয়নি। এর কিছুদিন পর একদিন আন্টি ঘুমে থাকা অবস্থায় তার মাথা থেকে কিছু চুল কেটে নেওয়া হয় এবং সেটা করেছে নিকটাত্মীয়। এবং এই ঘটনার পর আন্টি কিছু খেতে পারতেন না, কিছু খেলেই বমি হয়। দিন দিন আন্টির শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। এক পর্যায়ে শ্বাসকষ্ট শুরু হয় এবং মাঝে মাঝে নাক মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। প্রথমে পরিবারের সবাই এটিকে আন্টি প্রেগন্যান্সি এবং পরবর্তীতে বুঝতে পারে যে না, আন্টি আসলে অসুস্থ। এরপর আন্টিকে সরাসরি কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। কবিরাজ আন্টিকে দেখেন এবং বলেন যে অনেক দেরি করে ফেলেছ, তবে এখনো সময় আছে, আর 2-1 দিন থাকলে তো আপনার স্ত্রী মারা যেত। কবিরাজের কথার কারণ জানতে চাইলে তিনি বলেন যে আন্টির নামে একটা বান দাফন করা হয়েছে। কবিরাজ সেই বানকে কিছুটা বলে উল্লেখ করে এবং বলেন যে বানটি কোন এক জায়গায় দাফন করা আছে। তিনি তো বেশ কিছু রিচুয়ালের মাধ্যমে জিন দ্বারা সেই বান উঠিয়ে আনলেন। এরপর আঙ্কেলের সামনে সেই বানটি খোলা হল এবং বানটি কাপড়ের জড়ানো ছিল, কিছু শামুক, কচুরিপানা, একটা হাড়, কিছু পরিমাণ ছাই এবং কিছু পরিমাণ সিঁদুর এবং আন্টির মাথার চুলও সেখানে পাওয়া যায়। শামুকগুলোর বেশিরভাগই ছিল মৃত এবং সবগুলো শামুকের মৃত্যু ঘটলে আন্টিও মারা যাবেন। ব্যাপারটা এরকমই ছিল। এরপর কবিরাজ বিভিন্ন ধরনের রিচুয়ালের মাধ্যমে সেই বানটি পুড়িয়ে দেন এবং আন্টিকে তাবিজ করে দেন এবং আন্টি এরপর কবিরাজের বেশ কিছু রিচুয়াল করেন এবং আঙ্কেলকে তার নিকট আত্মীয় নাম দেখান। কিন্তু আঙ্কেল কিছুতেই বিশ্বাস করেন না যে তার পরিবারের কেউ এমন জঘন্য কাজ করতে পারে। এরপর কবিরাজের দেয়া তাবিজ ধারণ করে এবং তার পানি পড়া পান করে আন্টি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। এরপর আন্টি বেশ অনেক দিন সুস্থ জীবন যাপন করেন, এর মধ্যে কোনো সমস্যা হয়নি। এক সময় আন্টি গর্ভবতী হন। সে সময় গর্ভের সন্তান নিরাপত্তা নিশ্চিত করার জন্য আঙ্কেল আন্টিকে নিয়ে কবিরাজের কাছে যান। কবিরাজ আন্টিকে একটি তাবিজ দেন এবং সেটিকে বেঁধে রাখতে বলেন। কিছুদিন খাওয়া এবং পান করার পূর্বে সবসময় সব নিয়ম মেনে চলতে বলেন। এরপর কোনো সমস্যা হয়নি, গর্ভের সন্তান সুস্থভাবে স্বাভাবিকভাবে বাড়তে থাকে। ওইদিকে আন্টির গর্ভবতী হওয়ার খবর জানার পর তার সেই নিকটাত্মীয় আন্টির গর্ভের সন্তানকে নষ্ট করার জন্য আন্টিকে আবারও কুফরি মন্ত্রসিদ্ধ পানি পান করায়। কিন্তু তিনি বিসমিল্লাহ বলে পানি পান করার ফলে সেই পানি দিয়ে খারাপ কিছু হয় না এবং এভাবে গর্ভের সন্তানের কোনো ক্ষতি করতে পারে না সেই জিন। নির্দিষ্ট সময়ে আন্টি বাচ্চা ডেলিভারির সময় হয় এবং অনেক চেষ্টা করে বাচ্চাকে ভূমিষ্ঠ করানো যায় না। আন্টিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে পরীক্ষা করে দেখানো হয় বাচ্চার অবস্থান এবং আন্টির শারীরিক অবস্থা একদম স্বাভাবিক এবং বাচ্চা ভূমিষ্ঠ হবার পুরোপুরি অনুকূলে। এরপরে সন্তান ভূমিষ্ঠ হচ্ছেন এবং আন্টির অসুস্থতা বেড়েই যাচ্ছে। এই অবস্থায় আঙ্কেল কবিরাজের শরণাপন্ন হন এবং কবিরাজ চালানকৃত জিনের মাধ্যমে জিনের জন্য তিনি বলেন যে চালানকৃত জিনের জন্য সন্তান ভূমিষ্ঠ হচ্ছেন। তিনি আঙ্কেলকে বলেন যে তাবিজ এবং পানি পড়া দেন এবং তাবিজগুলোর একটি তিনি কোমরে বা পেটে এবং দুইটা তিনি বিভিন্ন জায়গায় বাঁধতে বলেন এবং বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তাবিজগুলো খুলে পুকুর বা নদীতে ফেলে দিতে বলেন। এছাড়া তিনি সন্তানের জন্য একটি তাবিজ দেন। কবিরাজের কথা অনুযায়ী আন্টির সাথে ওই তাবিজগুলো বেঁধে দেওয়া হয় এবং এরপরও সন্তান ভূমিষ্ঠ হয় না এবং সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে মা ও গর্ভের সন্তানের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এক পর্যায়ে মা ও সন্তানের সুস্থতার কথা ভেবে অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেই অনুযায়ী আন্টির সন্তান পৃথিবীর
আলো দেখে। এরপর কবিরাজের দেয়া তাবিজ বাচ্চার হাতে বেঁধে দেওয়া হয়, সমস্যার সাময়িক সমাধান হয়। পরবর্তীতে স্ত্রী এবং সন্তানের সুরক্ষার কথা ভেবে আঙ্কেল বেশ কয়েকজন কবিরাজ এবং হুজুরের শরণাপন্ন হন, আর ওনারা প্রত্যেকেই বলেন আন্টিকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। এরপরও আঙ্কেল পুরোপুরি বিশ্বাস করে না, কিন্তু আঙ্কেলের বিশ্বাসে পরিণত হয় যখন তিনি দেখেন তার নিগত আত্মীয়গুলোর অনেকগুলো জিন চালন করা হয়েছে এবং আন্টির পেটে অসম্ভব জ্বালা পোড়া করত সেই সময়, এবং পেটের ভেতরে লোহার পেরেক ঢুকে দেওয়ার মতো যন্ত্রণা হতো। আন্টি কিছু খেতে পারত না। তখন আঙ্কেল একজন বড় হুজুরের সন্ধান পান এবং তার কাছে আন্টিকে নিয়ে যান, এবং হুজুর বিভিন্ন ধরনের রিচুয়ালের মাধ্যমে আন্টির পেট থেকে কয়লা, চুল, সিঁদুর এবং একটি তাবিজ বের করে আনেন, এবং একটি কাঁসার থালায় বেশ কিছু কাঁচা দুধ দিয়ে কিছু রিচুয়াল সম্পন্ন করেন এবং থালাটি আঙ্কেলের সামনে রাখেন। এবং এরপর থেকে পেট থেকে বের করা তাবিজটি থালার রাখা দুধের মধ্যে ফেলে দেন। সেখানে সেটা ফুটে ওঠে এবং আঙ্কেল সেই নিকটাত্মীয়র মুখমণ্ডল ছবি দেখতে পান, এবং তখন তার অবিশ্বাস করার আর কোনো কারণ থাকে না। হুজুর আন্টিকে কিছু তাবিজ দেন এবং এক টুকরো কিছু একটা আয়াত লিখে দেন কাগজে, এবং তার সেই সমস্যা ভালো হয়ে যায় এরপর থেকে। এবং তাদের নিজেদের নিকট আত্মীয় আন্টির সুখ শান্তি সহ্য করতে পারে না, তাই বিভিন্ন ভাবে একের পর এক বিভিন্ন ধরনের ক্ষতি করতে থাকে, এবং হুজুর একটি সমস্যার সমাধান করলে পুনরায় আরো একটি সমস্যার সমাধান হয়। এভাবে ব্ল্যাক ম্যাজিকের সাথে লড়াই করতে করতে এক সময়ে আন্টি আমাদের ছেড়ে চলে যান। আন্টি তার শেষ নিঃশ্বাস পর্যন্ত ব্ল্যাক ম্যাজিকের যন্ত্রণা ভোগ করেছেন। আপনারা সকলে আমার আন্টির জন্য দোয়া করবেন যেন তিনি জান্নাতবাসী হন। সকলের সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম। টিএম সালমান, তেরোখাদিয়া, রাজশাহী। হ্যালো রাসেল ভাই, আমি নন্দিতা, কলকাতা, ইন্ডিয়া থেকে। অনেকদিন পর আবার একটা স্টোরি পেলাম, তো সেই জন্য অনেকদিন পর আসলাম। তো এনিওয়েজ আই মিসড অল অফ ইউ। বেশি না বলে আমি একবার সরাসরি স্টোরিতে চলে যাই। এটা একটা রিয়েল ঘটনা, বেশি না, 10-12 দিন আগে আমার সঙ্গে ঘটলো। আমি কলকাতা থেকে সিমলার উদ্দেশ্যে কালকা ট্রেনে বা কালকা মেলে আমি উঠেছিলাম। তো 9 ফেব্রুয়ারি রাত্রেবেলা। তো 9 তারিখে আমি ট্রেনে যাওয়ার সময় আমার সেরকম কোনো অসুবিধা হয়নি, কিন্তু 10 তারিখ রাত্রেবেলা হঠাৎ আমরা সবাই 4 জন ছিলাম, মানে আমি, আমার হাজব্যান্ড আর আমার একটা ফ্রেন্ড আর তার হাজব্যান্ড। তো সবাই একসাথেই ছিলাম। তো একটু মজা আমোদ আহ্লাদ করার পরে আমাদের সবাই খুব টায়ার্ড ছিলাম, তো ডিনার করে যে যার মতো ঘুমিয়ে পড়েছিল। তার আগে বলে রাখা উচিত, কিছুদিন আগে, মানে 9 ফেব্রুয়ারির অ্যাবাউট 1-1.5 মাস আগে আমাদের এই এলাকার থেকে পাশের এলাকায় একটি ঘটনা ঘটে যায়। একটি মেয়ে, সবে বিয়ে হয়েছিল, 4-5 দিনের পরে যে মেয়েরা শ্বশুর বাড়িতে আসে আমাদের বাঙালির মধ্যে, তো সেই মেয়েটাও সেরকমই এসেছিল। কিন্তু ঘরে কেউ না থাকায় মেয়েটি হঠাৎ ঘরে দরজা বন্ধ করে নিজে আত্মহত্যা করেছিল, যার ফলে মেয়েটি খুব বিচ্ছিরি ভাবে মারা যায়। ইভেন সেই মেয়েটি বাঁচার জন্য চেষ্টা পর্যন্ত করেনি। যখন তাকে সবাই রেস্কিউ করতে গেছে, সবাই দেখছিল সে বসে বসে মানে নির্দ্বিধায় পুড়ে যাচ্ছে। তো কেন, কি কারণে হয়েছে সেটা কেউ বুঝতে পারেনি, সেটা খুবই একটা রহস্যজনক ব্যাপার। তো সে মেয়েটা মারা যাওয়ার পরে সবাই এলাকাবাসী খুবই মানে ভয় এবং সন্তুষ্ট হয়ে পড়েছিল, বিকজ এমনিতে এলাকাটা খুব জমজমাট। কিন্তু মেয়েটা মারা যাওয়ার পরে সবাই খুব বেশিভাবে মেয়েটার ছায়া বা মেয়েটার আত্মা বা মেয়েটাকে দেখতে পাচ্ছিল, হয় 3 রাস্তার মোড়ে। রাত্রে 10টার মধ্যে যে যার ঘরে ঢুকে গিয়ে মানে রাস্তা পুরো থমথমে হয়ে যাচ্ছিল। কেউ ওরকম ভাবে রাস্তাঘাটে কেউ বেরোতে পারছিল না, কেউ যাচ্ছিল না। যারা মাঝরাত্রি বা 12টার পরে বাড়ি ফিরতো কাজ সেরে, তো তারা সকলেই প্রায় বলতে শুরু করলো যে হ্যাঁ, রাস্তার মধ্যখানে দাঁড়িয়ে থাকতে দেখা। ইভেন এমন একদিন হয়েছে যে একটা ব্যক্তি, সে রাত্রেবেলা 1:30টার সময় বাড়ি ফিরছিল রাতের নাইট ডিউটি করে, কিন্তু সে মাঝ রাস্তায় 3 রাস্তার মোড়ে সেই মহিলাটাকে এমন ভাবে দাঁড়িয়ে থাকতে দেখে যে সেই লোকটি ভয়ে সেই স্থান ছেড়ে অন্য স্থানে চলে যায়, এবং নিজের বাড়িতে ঢুকতে না পেরে সে অন্য দূরে কোনো আরেকটি রিলেটিভের বাড়িতে গিয়ে সেই রাত্রেও কাটায়, এবং পরবর্তী দিনে সে সবাইকে এই কথাটা বলে। তো ভীষণই উৎপাত হচ্ছিল মেয়েটার জন্য, মেয়েটার আত্মার জন্য। তো সবাই মিলে খুব কমপ্লেন করলো যে মেয়েটার যে বাড়িতে মারা গেছে সেই তাদের যে প্যারেন্টসদের বা তাদের সবাইকে বললো যে এটা খুবই অসহ্যকর ব্যাপার হল। তো তার প্যারেন্টসরা কি করলো সেটা খুব একটা কেউ জানে না, কিন্তু যেটুকু বাহ্যিক প্রচারে শোনা গেছে যে আশেপাশের লোকরা বা কিছু রুমার্সে সবাই বলেছে যে বোধহয় তার বাড়ির লোকেরা সেই মেয়েটার আত্মাটাকে কোনোভাবে ইয়ে করে, মানে তান্ত্রিক দিয়ে একটা গতি বন্ধ করে কোথাও ফেলে দেওয়ার, বা যাতে ওকে সেই জায়গা ছেড়ে বা ওই বাড়িটা ছেড়ে অ্যাটলিস্ট অন্য কোথাও চলে যায়। তো
আমি এটুকু তখনও খুব একটা ভালোভাবে শুনিনি, আমি এটা পরে শুনেছি। মেয়েটুকু জানতাম মেয়েটা মারা গেছে। তো আমি যেদিনকারে 10 তারিখে রাত্রেবেলা যখন আমি ট্রেনে, কারণ 11 তারিখ সকালবেলা আমাদের কালকায় মানে ট্রেনটা ইয়ে করতো, তো আমরা 11 তারিখের রাত্রেবেলা 10 তারিখের রাত্রেবেলা খুব তাড়াতাড়ি শুয়ে পড়ার জন্য আমরা সবাই খেয়ে দিয়ে প্রিপেয়ার হয়ে শুয়ে পড়েছিলাম। আর তার আগে একটু মানে মজা করার জন্য আমাদের একটু শারীরিক ভাবে আমরা খুবই মানে খুব বেশি টায়ার্ড হয়ে পড়েছিলাম, বিকজ আমরা অনেক ফান মানে করতে করতে যাচ্ছিলাম। তো সেই সময় রাত্রেবেলা হঠাৎ মাঝরাত্রির দিকে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখি কি যে সেই মেয়েটা একটা মাঠের কাছে বসে আমাকে বলছে যে মেয়েটা খুব কাঁদছে, আর আমাকে বলছে যে আমাকে পুঁতে দিয়ে গেছে, আমি এখানে থাকতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। খুব করুণ ভাবে মেয়েটা আমাকে বলছে, আমি যেন স্বপ্নের মধ্যে তাই দেখলাম। আমাকে খালি একটাই কথা বললো যে আমাকে আমার হয়ে প্লিজ মা কালীর কাছে প্রার্থনা করো, তাহলে আমার মুক্তি। খুবই করুণ ভাবে মেয়েটা কাঁদতে কাঁদতে বললো আমি সবে বিয়ে হয়েছে, আমার বয়স 25, আমি সহ্য করতে পারছি না এই যন্ত্রণা। এরকম করে মেয়েটা খালি কাঁদছিল আর আমাকে খালি বলছিল যে আমার পুঁতে দিয়ে গেছে, আমি এখানে থাকতে পারছি না, আমাকে এখান থেকে মুক্তি দাও, তুমি মা কালীর কাছে প্রার্থনা করলে আমি মুক্তি পাবো। আমি স্বপ্নের মধ্যে শুধু এটাই দেখে গেছি। তো আমি নিজেও জানি না যে আমি বোধহয় স্বপ্নের মধ্যেই চিল্লাচ্ছিলাম যে মেয়েটা খুব কাঁদছে, মেয়েটা খুব কাঁদছে, মা কালীর কাছে প্রার্থনা করো। আমি নিজেও খুব কাঁদছিলাম, মানে চিল্লে মানে বলছিলাম। তো ওপরে আমার হাজবেন্ড শুয়েছিল, তো হঠাৎ নিচে এসে ও যখন আমাকে তুললো তখন দেখলাম আমি তখনও মানে রীতিমতো ওরকম বলে যাচ্ছি। তো চোখে মুখে জল দিতে আমার কিছুটা হলেও আমার সেন্সটা হলো। তো আমি তখন তাদেরকে বললাম এরকম একটা খারাপ স্বপ্ন দেখেছি, আমাদের বাড়ি ওখানে একটা মেয়ে মারা গেছে, আমি দেখি তাকে হয়তো এরকম মাছ মানে কোন একটা ক্ষেত বা একটা মাছের মধ্যখানে তার এরকম বন্ধন করে তাকে ঘটের মধ্যে তাকে বন্দি করে আর কোথাও পুঁতে দিয়েছে, সে খুব কষ্টে আছে, বলছে মা কালীর কাছে প্রার্থনা করলে সে মুক্তি পাবে। তো তারা সবাই ভাবলো হয়তো আমি স্বপ্ন দেখেছি কোনো একটা ভাবে, কোনো প্রভাবে একটা কোনো স্বপ্ন দেখেছি, তো এটা জাস্ট এমনি একটা স্বপ্ন। তো আমিও নিজেও খানিকটা তাই ভাবলাম। কিন্তু তারপরে আবার সবাই শুয়ে পড়েছিল, তো আমরা মাঝরাত্রে পেলে আমার না হঠাৎ কি মনে হলো, তার কিছুক্ষণ পরে ঘন্টা দেড়েক পরে আমি ওয়াশরুমে যাওয়ার জন্য একটু মানে আমার ফিল হলো যে আমি ওয়াশরুম যাবো, তো আমি ভাবলাম একটু চোখ মুখ ধুয়ে আসি যাই। তো ট্রেনে তো এমনিতেও খুব দোলে, তো আমি যেতে গিয়ে আমি ফিল করতে পারছি যে আমি যেন মনে হলো আমি মাথাটা ঘুরে পড়ে গেলাম, কিন্তু আমি সেন্স ছিল যে আমার মাথাটা ঘুরছে, আমি পড়ে গেছি। তো আমি তারপরে ধরে উঠলাম। তো আমার যে বন্ধুর হাজবেন্ড ছিল, যেহেতু ট্রেনে একটু ভয় থাকে যে কখন কে কোথা থেকে আসছে, সবাই বেসিক্যালি রাত্রেবেলা ঘুমাতে গেছে, তো সে আমাকে দেখেছিল যে আমি একা একা যাচ্ছি, তো আমার পেছন বেরিয়েছিল। তো আমি পেছন ঘুরে দেখছি আমি যখন পড়ে গেছি, তারপর উঠে আমি পেছন ঘুরে দেখছি দাদা দাঁড়িয়ে আছে। তো আমি আমাকে জিজ্ঞেস করলো কি বাথরুমে যাচ্ছি, আমি বললাম না আমি পড়ে গেছি, আমি আর যাবো না। বলতে শুধু এটুকু বলেছি যাবো না, আমি আর কিছুই হয়নি সেদিনকার। আমি জানি না কেন হঠাৎ আমি পুরো ব্ল্যাক আউট হয়ে গিয়ে আমি পুরো মানে কোনো সেন্স নেই, আমি অজ্ঞান হয়ে গেছি। তো তারপর আমার মনে নেই আমার কখন সেন্স এসছে, যখন সেন্স এসছে আমি দেখছি কি যে আমাকে তুলে নিয়ে গিয়ে ওখানে জাস্ট বসানো হয়েছে। তো আমি সেই দিনকারে আমার কিছুই হয়নি, কোনো শারীরিক ভাবে অসুস্থ ছিলাম না, সেরকমও কিছু হয়নি। আমি জানি না স্বপ্নটা দেখার পর আমি কেন এরকম অদ্ভুত ভাবে মানুষ একবার অজ্ঞান হয়, আমি পরপর দুবার কি করে আমার সেন্স এসেছে, উইদিন 30 সেকেন্ড আমার জিনিসটা হয়েছে, 30 সেকেন্ড টু 1 মিনিট আমার জিনিসটা হয়েছে। তো আমি খুব সারপ্রাইজ। তবে আমি সকালবেলা আমি খুব টায়ার্ড ছিলাম, কারণ আমার খুব জোরে মাথায় লেগেছিল, মুখটা ছিঁড়ে গেছে। তো আমি তারপরে আমাদের সেদিনকার মর্নিং এ কালকা থেকে টয় ট্রেন ছিল। তো আমি এমনিতে কোনোদিনও তার আগে সিমলায় কখনো যাইনি বা তার সম্বন্ধে সেরকম কিছুই জানতাম না, ইভেন আমরা 4 জনেই কেউই কিছু জানতাম না। তো আমি সেদিনকারে মর্নিং এ যখন কালকায় পৌঁছলাম, তারপরে সারাদিন ওয়াক করে সারাদিন আমরা ওখান থেকে গাড়িতে করে মানে সিমলায় গেলাম। দেন ওখান থেকে যখন আমি সিমলাতে সেদিনকার আমাদের স্টে ছিল, তো আমি হঠাৎ আমাদের রাত্রেবেলা খাবারের জন্য আমরা বাইরে কোথাও মানে একটা হোটেল বা রেস্টুরেন্ট খুঁজছিলাম যেখানে গিয়ে খেতে খাবার দাবার পাওয়া যায়। তো আমি সেদিনকারে ওখানে মানে সারাদিন আমরা ঘোরা করে রাত্রেবেলা খুব টায়ার্ড ছিলাম, তো ভাবলাম কাছে কোথাও থেকে খাবার দাবার। তো খুঁজতে আমাদের একটু দূরই হয়ে গেছিল। তো যেহেতু একটু বাঙালি খাবার দাবারের প্রতি আমাদের বেশি আসক্তি, তো আমরা কয়েকজনকে একজন হঠাৎ একটা লোক দেখা গেল। আমরা প্রথমে ভাবছিলাম বাঙালি খাবার তো এখানে পাবোই না, তো হঠাৎ একটা লোককে দেখা গেল, সে বললো বাঙালি দাদা। আমরা বললাম হ্যাঁ। বলছে এখানে আসতে কোথা থেকে এসেছেন জিজ্ঞেস করাতে আমরা বললাম কলকাতাতে। ঠিক আছে। তো তিনি বললেন তিনিও কলকাতারই মানুষ, এখানে থাকেন। তো তিনি বললেন আপনারা কি বাঙালি খাবার খুঁজছেন? তো আমরা বললাম হ্যাঁ আমরা ভালো একটা হোটেল, আমরা বলেছিলাম তাকে যে আমরা একটা ভালো হোটেল খুঁজছি, কোথাও খাবার দাবার ভালো পাওয়া যাবে। তো তিনি বললেন আপনারা তো বাঙালি খাবার যদি খেতে চান উপরে কালী মন্দিরে চলে যান। তো আমাদের কোনো আইডিয়াই ছিল না সিমলার মতো একটা জায়গায় যেখানে অন্য ঠাকুর বসে সেখানে একটা বাঙালি ঠাকুর মানে হিন্দু বাঙালি ঠাকুর মা কালী কি করে
করে ওখানে ওয়ার্শিপ হয়। তো আমাদের কোনো এই সম্বন্ধে ধারণা ছিল না। ইভেন আমরা এটাও জানতাম না, সেটা ঠিক আমাদের হোটেলের পাশেই ছিল। আর বড় কোইন্সিডেন্সলি এই জিনিসটা ছিল। তো আমার সেদিনকার কানেক্ট করতেই অসুবিধা হচ্ছিল যে আমি গতকাল রাত্রিরে যখন গেলাম ওখানে, তো আমরা কোনোভাবেই নলেজ ছিল না যে আমরা একটা কালী মন্দিরের পাশেই টিকেটেছি। তো যাই হোক, আমি যখন সেই কালী মন্দিরটার কাছে আমরা গেলাম, তো বললো যে এখানে আশেপাশে তার পাশে একটা জায়গা রয়েছে। তো আমরা বললাম চলো কালী মন্দিরটা দেখে আসি। বিশ্বাস করবেন, আমার ফিলিংসটা তখন কালী মন্দিরে ঢোকার পরে হঠাৎ করে আমার মনে পড়ে গেল যে গতকাল রাত্রিরে আমার সঙ্গে কি হয়েছিল। আর অন্য কোনো ঠাকুর না, হঠাৎ সেই মেয়েটি আমাকে কালী ঠাকুরের কথাই কেন বলেছিল। আর সব থেকে বড় কথা, আমি ওই কালী ঠাকুরটাকেই স্বপ্নের মধ্যে দেখেছিলাম। তো আমি জানি না জিনিসটা আমার সঙ্গে কি হয়েছে বা কেন হয়েছে। আমি যখন ঠাকুরটাকে দেখলাম তখন আমি নিজেকে রিলেট করতে পারলাম। এতক্ষণ সকাল থেকে যা বা ঘটনাটা হওয়ার পর থেকে যা মনকে বুঝ দিয়েছিলাম যে না এটা সম্ভব হতে পারে, কোইন্সিডেন্স হতে পারে বা কিছু হতে পারে, কিন্তু পরপর ঘটনাগুলো, প্রথমে মেয়েটাকে দেখা স্বপ্নের মধ্যে ওরকম, আর বিশেষ করে পার্টিকুলারলি মা কালীর কথা বলে, ইভেন ওই ঠাকুরটাকে আমি স্বপ্নের মধ্যে দেখেছিলাম। ইভেন তারপরে হঠাৎ করে সঙ্গে 1 মিনিটের মধ্যে আমার দুবার কি করে মাথা ঘুরে যায়। বা তারপরে আমাদের যে সিমলায় হোটেলটা ছিল, আমি নাম বলতে আমার কোনো অসুবিধা নেই, সিমলা হোটেলটা আমাদের সেই হোটেলটাতেও আপনি যদি আপনাদের মধ্যে যদি কারোর কোয়ারিজ থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি পার্সোনালি বলে দেবো হোটেলটার নাম। এবং সেখানে মানুষ দেখতে পায় যে সত্যিকারের সিমলা একটা মা কালী মন্দির রয়েছে। তো সেই সেম মা কালীটা দেখা আমার কাছে খুবই কোইন্সিডেন্সের ব্যাপার, আমি জানি না কেন। তবে যে যখন দেখার পরে আমি ভাবলাম যে স্বপ্নটা যেহেতু এরকম অদ্ভুত, আমার মেয়েটার প্রতি সত্যি কিছু বলার থাকলে বললে, মানে মেয়েটার জন্য যদি বলা উচিত, আমি সেই কাজটাই করলাম। আমি মেয়েটার সম্বন্ধে ঠাকুরকে বললাম যাতে তার আত্মাটা মুক্তি পায়। জানি না মুক্তি পেয়েছে কিনা বা কি হয়েছে, কিন্তু আমি আমার তরফ থেকে চেষ্টা করেছি। আর জানি না এটা সম্পূর্ণটাই কোইন্সিডেন্স কিনা বা এটা একটা কোনো আদিভৌতিক ঘটনা। তবে এটা সম্পূর্ণ রকমের ভৌতিক না, একটু অন্যরকম। তাও ভাবলাম ভূত এফএমএল লিসেনারদের যদি ভালো লাগে, তো তার জন্য আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম। থ্যাংক ইউ এভরিওয়ান এন্ড গুড লাক। ডিয়ার লিসেনার, আজকে যে ঘটনাগুলো আপনারা শুনলেন, এই ঘটনাগুলো আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন। আমরা প্রতিনিয়ত এইরকম বাছাই করা ঘটনা আপনাদের মাঝে শেয়ার করে থাকি। অনেকগুলো ঘটনা থেকে বাছাই করে আর যে রাসেল ভাইয়ের ঘটনা, যেগুলো বাস্তব ঘটনা, রিয়েল ঘটনা, এই সকল ঘটনা আমরা কিন্তু আপলোড করে থাকি। প্রতিদিন রাত 10টা বাজে এই কন্টেন্টগুলো আপলোড করে থাকি। আপনারা যদি প্রতিদিন আমাদের এইরকম ভয়ঙ্কর ঘটনা শুনতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অনেকেই আমাদের চ্যানেলের মাধ্যমে এরকম ভূত এফএম শুনে যাচ্ছেন এবং ভূত এফএমকে অনেক বেশি ভালোবাসছেন। আমি বলবো, যদি ভূত এফএমকে আপনারা ভালোবাসেন তাহলে অবশ্যই আপনারা রহস্যবিডি চ্যানেলের সঙ্গে থাকবেন। আর আমাদের প্রতিদিন রাত 10টার এপিসোডগুলো আপনারা মিস করবেন না। আমরা সর্বদাই আপনাদের চাওয়ার মতো আপনারা যেটা ভালোবাসেন আমরা সেগুলো কন্টেন্ট অথবা সেগুলো বাছাই করে প্রতিদিন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। কেননা আমরা নয়েজ ফ্রি সুন্দর ঘটনাগুলো আপনাদের উপহার দিই। ভূত এফএমকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে হবে, কেননা ভূত এফএম আমরা অনেক ছোটোবেলা থেকে শুনে আসছি, তাই ভূত এফএমকে আমাদের মায়ে জড়িয়ে গেছে। যদি আপনারা ভূত এফএমের এরকম এপিসোড শুনতে চান, মানে প্রতিদিন শুনতে চান, তাহলে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের প্রত্যেকটি ভিডিও লাইক করতে হবে, কমেন্ট করতে হবে এবং ভিডিওগুলো শেয়ার করতে হবে। কেননা আমরা অনেক কষ্ট করে সারাদিন ঘটনাগুলো খুঁজে খুঁজে একটা ক্লিয়ার ভয়েস সংগ্রহ করি, যেন আপনারা বিরক্ত না হন। এজন্য এরকম ঘটনা কিন্তু আমরা তৈরি করি যাতে আপনারা সুন্দরভাবে ঘটনাগুলো শুনতে পারেন। প্রিয় লিসেনার্স, আপনারা যদি আমাদেরকে প্রতিদিন আপনাদের জীবনে ঘটে যাওয়া এরকম ঘটনা পাঠান তাহলে আমরা সে ঘটনাগুলো পড়ে শোনাবো। তো যাই হোক, ভূত এফএমকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাব এই আশায় আমি আছি। আপনারা প্রতিদিন আমাদের এই ঘটনাগুলো শুনবেন। কে কোথা থেকে শুনছেন, কে কোথা থেকে দেখছেন তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।